নমস্কার। আমাদের সকল বিদ্যার্থী বন্ধুরা কিছু না কিছু নতুন ইনোভেশন করেছে। তারা আলাদা আলাদা আকৃতি তৈরি করে ন্যাশনাল এডুকেশন পলিসিকে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। জল, স্থল, নভ, মহাকাশ ও এআই এসব ক্ষেত্রে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম কি ভাবছে, কি ধরনের সমাধান রয়েছে তাদের কাছে, তা চাক্ষুষ করার সুযোগ হলো আমার। মনে হলো আমার কাছে যদি ৫-৬ ঘন্টা সময় থাকতো তাও কম পড়তো। সকলেই খুব ভালো কাজ করেছে। আমি এই সকল বিদ্যার্থীদের, তাদের শিক্ষকদের, তাদের স্কুলগুলিকে অনেক অভিবাদন জানাই। তোমরা যাওয়ার আগে অবশ্যই এই প্রদর্শনী একবার দেখে যাবে, বুঝবার চেষ্টা করবে আর নিজেদের স্কুলে ফেরত গিয়ে বিদ্যার্থী বন্ধুদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবে। কি করবে তো? হ্যাঁ। এই দিক থেকে আওয়াজ এলো, বাকি ওই দিক থেকে এলো না। কি করবে তো? হ্যাঁ। তোমরা জানো তোমরা কোথায় এসেছো? তোমরা সেই জায়গায় এসেছো যেখানে ভারত মণ্ডপম শুরু হওয়ার আগে বিশ্বের সব বড় নেতারা এসে বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন। আজ তোমরা সেই জায়গায় এসেছো। তোমরা নিজেদের পরীক্ষার চিন্তার সঙ্গে সঙ্গেই ভারতের ভবিষ্যতের চিন্তাও করতে চলেছ। পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটি এক প্রকারে আমার জন্যও পরীক্ষা হয়। তোমাদের মধ্যে এরকম হয়তো অনেকেই আছে যারা আমার পরীক্ষা নিতে চাও। অনেকে আছো যারা কিছু জেনুইন সমস্যা নিয়ে প্রশ্ন করতে চাও, যাতে তার সমাধান সকলে পায়। হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু এই প্রশ্নোত্তর পর্বের জন্য অনেক বন্ধুরা তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবে আর সময় নষ্ট না করে আরম্ভ করা যাক। কোথা থেকে শুরু করতে হবে? প্রধানমন্ত্রীজি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রেরণাদায়ক ভাষণের জন্য কৃতজ্ঞতা জানাই। यही जज्बा रहा तो मुश्किलों का हल निकलेगा। जमीन बंजर हुई तो क्या, वहीं से जल निकलेगा। कोशिश जारी रख कुछ कर गुजरने की, इन्हीं रातों के दामन से सुनहरा कल निकलेगा। इन्हीं रातों के दामन से सुनहरा कल निकलेगा। প্রধানমন্ত্রীজি, আপনার প্রেরণা উদ্রেককারী ভাষণ আমাদের সব সময় নতুন বিশ্বাস ও প্রাণশক্তি দান করে। আমরা আপনার আশীর্বাদ ও অনুমতি নিয়ে এই অনুষ্ঠান শুরু করতে চাই। ধন্যবাদ মান্যবর। প্রধানমন্ত্রীজি প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রে ভারতের সহযোগী ভারতের ওমানের স্কুল ধারসের ছাত্রী ড্যানিয়া সাগু আমাদের সাথে অনলাইন যুক্ত হচ্ছে। ও আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়। ড্যানিয়া, তোমার প্রশ্ন করো। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমি ড্যানিয়া সাগু ভার্গিস। আমি ক্লাস 10-এর ছাত্রী। আমার প্রশ্ন হল, সামাজিক ও সাংস্কৃতিক প্রত্যাশা কিভাবে ছাত্রছাত্রীদের পরীক্ষার চাপকে প্রভাবিত করে এবং কিভাবে এই বাহ্যিক চাপগুলিকে সামলানো যায়। ধন্যবাদ। ধন্যবাদ ড্যানিয়া। স্যার, বিশ্বের সবচেয়ে বৃহৎ লোকতন্ত্র ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত। গভর্নমেন্ট সর্বোদয় বাল বিদ্যালয় বুরারি থেকে মোহাম্মদ অর্শ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছে এবং আপনার কাছ থেকে নিজের সমস্যার সমাধান চাইছে। মোহাম্মদ অর্শ, তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো। মাননীয় প্রধানমন্ত্রীজি নমস্কার। আমি মোহাম্মদ অর্শ, জিএসবিবি বুরারির ছাত্র। আমার প্রশ্ন হল, পরিবেশে পরীক্ষা সংক্রান্ত নেতিবাচক আলোচনা কিভাবে সামলানো যায়, যা আমাদের ফলাফলে কুপ্রভাব ফেলে। ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত ইতিবাচক পরিবেশ তৈরি করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া কি সম্ভব? ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ। ওমান থেকে ড্যানিয়া ও দিল্লি থেকে মোহাম্মদ অর্শ তথা আমাদের মতো অনেক বিদ্যার্থী সমাজ ও তাদের পারিপার্শ্বিক পরিবেশের চাপ সামলাতে পারে না। দয়া করে তাদের মার্গদর্শন করুন। আমাকে বলা হয়েছে যে পরীক্ষা পে চর্চার এটা 7 নম্বর পর্ব। যতখানি আমার মনে আছে আমি দেখেছি যে এই প্রশ্নটা প্রত্যেকবার এসেছে, নানাভাবে এসেছে। এর মানে বিগত 7 বছরে 7টা আলাদা ব্যাচ
এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং প্রত্যেক নতুন ব্যাচকে এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিদ্যার্থীদের ব্যাচ তাড়াতাড়ি বদলে যায়, কিন্তু শিক্ষকদের ব্যাচের এত তাড়াতাড়ি পরিবর্তন হয় না। এতদিন যাবৎ যত পর্ব হয়েছে তাতে আমি এই সমস্যার যে সমাধান দিয়েছি, শিক্ষকেরা যদি তা নিজেদের স্কুলে প্রয়োগ বা ব্যবহার করেন, তাহলে হয়তো আমরা এই সমস্যাকে ধীরে ধীরে কম করতে পারব। প্রত্যেক পরিবারে মা বাবারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? আমাদের যে কোনো রকমের চাপ সামলানোর সামর্থ্য তৈরি করতে হবে। কাঁদতে বসলে হবে না। এটা মেনে এগিয়ে যেতে হবে যে জীবনে এরকম পরিস্থিতি আসতে থাকে, চাপের মুখে পড়তে হতে পারে। নিজেকে প্রস্তুত করতে হয়। যেমন ধরো, কোনো এমন এলাকায় যাবে যেখানে খুব ঠান্ডা, আর তোমরা থাকো গরম জায়গায়। তোমরা মনকে তৈরি করো যে আগামী কয়েকদিন ঠান্ডা জায়গায় থাকতে হবে। যখন সেখানে পৌঁছো, ভাবো যে আরে যতখানি ভেবেছিলাম অত ঠান্ডা তো লাগছে না। কারণ মানসিক প্রস্তুতি থাকে। সেখানে তাপমাত্রা কত আছে সেটা দেখবারও কোনো দরকার পড়ে না। ঠিক এভাবেই আমাদের মনকে তৈরি করতে হবে। এই সংকল্প করতে হবে যে এই পরিস্থিতির মোকাবিলা করে আমি জিতব। এখন মানসিক চাপের নানান ধরন দেখা যাক। প্রথম ধরনের চাপ হলো যা নিজেই নিজের ওপর আরোপ করে দিই আমরা। যেমন ভোর 4টের সময় উঠতেই হবে, রাত 11টা অবধি পড়তেই হবে, এতগুলো প্রশ্ন সলভ করতেই হবে। এইভাবেই বিরাট চাপ নিজেই আমরা সৃষ্টি করি। আমি মনে করি আমাদের এত চাপ নেওয়াই উচিত নয়, যাতে আমাদের মনোবলই ভেঙে যায়। আমাদের ধীরে সুস্থে অগ্রসর হওয়া উচিত। চলো, গতকাল আমি 7টা প্রশ্ন সলভ করেছি, রাতে 8টা করব। আবার যদি 15টা সলভ করব ভাবি, আর রাতে মাত্র 7টা সলভ করা হয়, তাহলে সকালে উঠে বাকি 8টা সলভ করতে হবে, কারণ কাল করতে পারিনি। তো নিজেই নিজের ওপর একটা চাপ বা প্রেশার সৃষ্টি করি। আমরা এটাকে একটু বৈজ্ঞানিক ভাবে করব। দ্বিতীয়ত, মা বাবারা চাপ সৃষ্টি করেন। এটা কেন করনি, ওটা কেন করনি, কেন ঘুমিয়ে আছো, চলো তাড়াতাড়ি উঠে পড়ো, জানো না পরীক্ষা আছে। এমনকি এটাও বলেন যে দেখ তোর বন্ধু কি করছে আর তুই কি করছিস। এই সকাল সন্ধে যে কমেন্ট্রি চলে, রানিং কমেন্ট্রি, যদি কখনো মা ক্লান্ত হয়ে যান তো বাবা শুরু করেন, আবার কখনো বাবা ক্লান্ত হয়ে গেলে মা, বড় ভাইয়ের কমেন্ট্রি শুরু হয়ে যায়, আর সেটাও কম পড়লে স্কুলে টিচারদের। এত কিছুর পর অনেকে ভাবেন যে তোমরা যা বলার বলো, আমি তো আমার মতোই চলবো। কিছু মানুষ এটাকে সিরিয়াসলি নেন। এই চাপের এটা একটা অন্য দিক। তৃতীয়ত, এমনও হয় যে কারণ কিছুই নয়, বোঝার খামতি আছে, এবং বিনা কারণেই আমরা তাকে কঠিন বলে মনে করি। যখন হাতে কলমে করতে যাই তখন দেখি যে এটা তো এমন কোনো কঠিন কাজ ছিল না, আমি অযথাই চাপ নিচ্ছিলাম। আমি মনে করি এই সমস্যাটা পুরো পরিবার এবং শিক্ষকদের মিলে অ্যাড্রেস করা উচিত। শুধু পরীক্ষার্থী বা অভিভাবকদের অ্যাড্রেস করলে হবে না। আমি মনে করি যে এই চাপ নিয়ে প্রায়শই পরিবারে কথা হওয়া উচিত। প্রত্যেকটা পরিবার এমন পরিস্থিতি কেমন করে সামলান তা নিয়ে কথা হওয়া উচিত। এর একটা সিস্টেম্যাটিক থিওরির পরিবর্তে আমাদের আস্তে আস্তে সমাধানের দিকে অগ্রসর হওয়া উচিত। এভাবে এগোলে আমার বিশ্বাস যে আমরা চাপমুক্ত হতে পারব। ধন্যবাদ। পিএম স্যার, চাপ সহ্য করার পথ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। বীর সাভারকরের ত্যাগের সাক্ষী এবং অনুপম নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এক অভিভাবক ভাগ্যলক্ষ্মীজি আমাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে রয়েছেন। ভাগ্যলক্ষ্মীজি, আপনার প্রশ্নটা করুন। মাননীয় প্রধানমন্ত্রীজি, নমস্কার। এক অভিভাবক হওয়ার সূত্রে আমার আপনার কাছে প্রশ্ন যে ছাত্রদের মধ্যে যে পিয়ার প্রেসার থাকে, যা ছাত্রদের মধ্যে বন্ধুত্বর সৌন্দর্যকে ক্ষুণ্ণ করে, ওদের মধ্যে প্রতিযোগিতার একটা স্পৃহা তৈরি হয়, এই বিষয়ে আপনার কি অভিমত?
দয়া করে এর একটা সমাধান বলে দিন। ধন্যবাদ। ধন্যবাদ ভাগ্যলক্ষ্মীজি। বিশ্বকে সত্য, অহিংসা এবং ধর্মের ত্রিমূর্তি প্রদান করেছে যে ভূমি, সেই গুজরাটে অবস্থিত 5 মহলের জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রী দৃষ্টি চৌহান আপনার থেকে তার সমস্যার সমাধান চাইছেন প্রধানমন্ত্রীজি। দৃষ্টি, আপনি আপনার প্রশ্নটা করুন। মাননীয় প্রধানমন্ত্রীজি, নমস্কার। আমি দৃষ্টি চৌহান, 5 মহলের জওহর নবোদয় বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমার আপনার কাছে প্রশ্ন এই যে কখনো কখনো পরীক্ষায় প্রতিযোগিতার আবহ বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে দেয়, যার জন্য মানসিক চাপও বেড়ে যায়। দয়া করে বলুন যে এর থেকে কি করে রক্ষা পাওয়া যায়। আপনি আমাকে এই বিষয়ে নিজের সুচিন্তিত মতামত দিন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দৃষ্টি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, বৃষ্টিতে প্রথম স্নাত হওয়া রাজ্য কেরলে অবস্থিত কালিকটের কেন্দ্রীয় বিদ্যালয় 1-এর ছাত্রী স্বাতী দিলীপ আমাদের সঙ্গে অনলাইন আছেন এবং প্রশ্ন করতে চাইছেন। স্বাতী, আপনি আপনার প্রশ্নটা করুন। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আমি স্বাতী দিলীপ, 1শ শ্রেণীর ছাত্রী, এর্নাকুলাম অঞ্চলের পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কালিকট থেকে। স্যার, আপনি আমাদের দিশা। এই প্রতিযোগিতাময় জগতে কিভাবে আমরা আনহেলদি কম্পিটিশন থেকে বিরত থাকতে পারি আর পিয়ার প্রেসার থেকে বাঁচতে পারি? ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্বাতী। প্রধানমন্ত্রীজি, দয়া করে ভাগ্যলক্ষ্মীজি, দৃষ্টি এবং স্বাতীর করা প্রশ্নে উঠে আসা বিষয় যেমন পিয়ার প্রেসার এবং অতিরিক্ত কম্পিটিশন থেকে সম্পর্কে তৈরি হওয়া তিক্ততা সম্পর্কে আপনার মূল্যবান দিক নির্দেশ দিন। যদি জীবনে চ্যালেঞ্জ না থাকে, প্রতিযোগিতা না থাকে, তাহলে জীবন একদম উদ্দেশ্যহীন হয়ে যাবে, চেতনাহীন হয়ে যাবে। প্রতিযোগিতা থাকাটা খুব জরুরি। কিন্তু যেমন ওই কালিকট থেকে করা প্রশ্নে বলা হলো হেলদি কম্পিটিশন, প্রতিযোগিতা হেলদি হওয়া উচিত। এবার আপনার প্রশ্নটা বড্ড জটিল এবং এটা আমাকে চিন্তায় ফেলে দিল। এই পরীক্ষা পে চর্চাতে এরকম প্রশ্ন আমি প্রথমবার পেলাম। দেখুন, কখনো কখনো আধিপত্যের বিষ, এই বীজ পারিবারিক আবহেই বপন করা হয়। বাড়িতেও মা বাবা, 2জন সন্তান আছে, তো 2জনের মধ্যে কখনো একজনের জন্য ভালো কথা বলেন, কখনো অন্যজনের জন্য। কখনো 2 ভাই বোনের মধ্যে বা ভাই ভাইয়ের মধ্যে এমন মনে হয় যে মা তো ওকে এটা বললেন, ওটা বললেন। এমন একটা বিকৃত প্রতিযোগিতার স্পৃহা জ্ঞানত বা অজান্তেই পরিবারের মধ্যেই রোপণ করা হয়। তাই আমি সকল অভিভাবকের কাছে অনুরোধ করছি, দয়া করে নিজেদের সন্তানের মধ্যে কোনো রকম তুলনা করবেন না। এতে তাদের মধ্যে পরস্পরের প্রতি বিদ্বেষের ভাব জন্মায় এবং পরে গিয়ে এই বীজ বিষবৃক্ষে পরিণত হয়। এরকম ভাবে আমি বেশ পুরনো একটা ভিডিও দেখেছিলাম, হয়তো আপনারাও দেখেছেন। কিছু দিব্যাঙ্গ বাচ্চা একটি প্রতিযোগিতায় দৌড়চ্ছিল, 12-15টি শিশু। দিব্যাঙ্গ বলে একটু অসুবিধাই হচ্ছিল দৌড়তে, তবুও তারা দৌড়চ্ছিল। ইতিমধ্যে একটা বাচ্চা পড়ে যায়। এবার বেশি বুদ্ধিমান লোক হলে কি করত? বাবা তো যাক, একজন তো প্রতিযোগিতা থেকে বাদ পড়ল, কিন্তু ওই বাচ্চারা কি করল? সবাই যারা এগিয়ে গিয়েছিল তারাও পিছিয়ে গেল, যারা দৌড়চ্ছিল তারাও থেমে গেল। প্রথমে ওরা ওকে দাঁড় করালো এবং আবার দৌড়তে শুরু করল। এই ভিডিও হয়তো দিব্যাঙ্গ বাচ্চাদের, কিন্তু আমাদেরও এটা বেশ বড় অনুপ্রেরণার কারণ। আপনার বন্ধুর থেকে আপনার কিসের এত প্রতিযোগিতা? মনে করো 100 নম্বরের পেপার, যদি তোমার বন্ধু 90 পায়, তাহলে তোমার জন্য কি বাকি 10 নম্বর থাকবে? তোমার জন্য তো 100 নম্বরই থাকবে। কাজেই তার সঙ্গে রেষারেষি নয়, তোমার নিজের সঙ্গেই তোমার লড়াই, যে সে 100তে কত পেল আর আমি 100তে কত পেলাম, তার প্রতি ঈর্ষা নিষ্প্রয়োজন। অ্যাকচুয়ালি সে তো তোমার জন্য ইন্সপিরেশন হতে পারে। আর যদি এমন সংকীর্ণ মানসিকতা বজায় থাকে, তাহলে তুমি কি করবে?
নিজের থেকে মেধাবী কোনো মানুষের সঙ্গে বন্ধুত্বই করতে পারবে না। যারা বাইরের জগতে অচল, তাদের সঙ্গেই শুধু বন্ধুত্ব করবে এবং তাদের দলপতি হয়ে ঘুরবে। সত্যি কথা বলতে কি, নিজেদের থেকে প্রতিভাবান বন্ধু আমাদের খোঁজা উচিত। যত বেশি প্রতিভাবান বন্ধু থাকবে, আমাদের নিজেদেরও তত উন্নতি হবে, আমাদের স্পিরিটও বাড়বে। আর তাই কখনো এই ধরনের ঈর্ষাকে আমাদের মনে স্থান দেওয়া উচিত নয়। আর তৃতীয়ত, মা বাবার জন্য এটা খুব চিন্তার কারণ। মা বাবারা কথায় কথায় সন্তানদের বকাবকি করেন, বলেন, দেখ তুই শুধু দুষ্টুমি করিস, খেলে বেড়াস, আর ও কত পড়াশোনা করে। তারাও সব সময় অন্যের উদাহরণ দেন, ফলে তোমার কাছেও সেটাই মানদণ্ড হয়ে ওঠে। দয়া করে মা বাবারা এই বিষয়টা থেকে দূরে থাকুন। কখনো কখনো দেখা যায় যে সব বাবা মারা নিজেদের জীবনে তত বেশি সফল হতে পারেননি, যাদের নিজেদের কৃতিত্ব, নিজেদের সাফল্য বা প্রাপ্তি নিয়ে বিশ্বকে জানানোর তেমন কিছু নেই, তারা সন্তানদের রিপোর্ট কার্ডকেই নিজেদের ভিজিটিং কার্ড বানিয়ে তোলেন। কারো সঙ্গে দেখা হলেই নিজেদের বাচ্চার গল্প বলতে থাকেন। তাদের এই যে নেচার, এটাও সন্তানদের মনে এমন ভাবনার বীজ বপন করে যে আমিই তো সবকিছু, আমার আর কিছু করার দরকার নেই। সেটাও খুব পীড়াদায়ক। সত্যি কথা বলতে, বন্ধুদের প্রতি ঈর্ষার পরিবর্তে আমাদের তাদের সামর্থ্যের সন্ধান করা উচিত। তার যদি ম্যাথমেটিক এক্সপার্টিজ থাকে ও আমার কম থাকে, তাহলে শিক্ষকদের চেয়েও সে আমার মানসিকতা বেশি ভালো করে বুঝে সাহায্য করতে পারবে, এবং হতে পারে আমিও তার মতো ম্যাথমেটিক্সে উন্নতি করব। সে যদি ল্যাঙ্গুয়েজে দুর্বল হয় এবং আমি সেটা ভালো জানি, তাহলে আমি যদি ল্যাঙ্গুয়েজে তাকে সাহায্য করি, তবে দুজনের শক্তি সম্মিলিত হবে এবং আমরা দুজনেই বেশি শক্তিশালী হব। তাই দয়া করে নিজেদের বন্ধুদের প্রতি ঈর্ষা বা বিদ্বেষ রাখবে না। আমি তো এমন মানুষও দেখেছি যারা নিজেরা অকৃতকার্য হলেও যদি বন্ধুরা পাশ করে তাহলে মিষ্টি বিতরণ করে। আবার এমনও অনেকে আছে যারা নিজেরা ভালো নম্বর পেলেও বন্ধু ভালো ফল না করায় ঘরে উৎসবের আয়োজন করে না। বন্ধু তো এমনও হয়। আর বন্ধুত্ব কি দেনা পাওনার খেলা? আজ্ঞে না, বন্ধুত্ব দেনা পাওনার খেলা নয়। যেখানে আদান প্রদানের হিসেব থাকে না, নিঃস্বার্থ অনাবিল আনন্দ থাকে, তাকেই তো বন্ধুত্ব বলে। আর এই যে বন্ধুত্ব, তা স্কুল ছাড়িয়েও সারা জীবন তোমার সঙ্গে থাকে। তাই দয়া করে নিজের থেকে বেশি তেজস্বী ও মেধাবী বন্ধু বেছে নাও এবং সব সময় তাদের থেকে শেখার চেষ্টা করো। ধন্যবাদ। প্রধানমন্ত্রীজি, রেষারেষির ঊর্ধ্বে মানবিকতার এই বার্তা আমাদের সর্বদা প্রেরণা যোগাবে। ভারতের দক্ষিণ পূর্বের রাজ্য, কৃষি প্রধান প্রদেশ তিরুমালার পবিত্র ভূমি অন্ধ্রপ্রদেশ থেকে জেডপি হাই স্কুল উপরাপল্লী, আনকাপল্লী জেলার সঙ্গীত শিক্ষক শ্রী কোন্ডাকাঞ্চি সম্পত রাওজি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন এবং আপনাকে প্রশ্ন করতে চাইছেন। সম্পত রাওজি, দয়া করে আপনার প্রশ্ন করুন। প্রধানমন্ত্রীজি, আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। আমি অন্ধ্রপ্রদেশের উপরাপল্লী আনাকাপল্লী জেলার জেডপি হাই স্কুলের শিক্ষক। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে আমি কিভাবে আমার ছাত্রদের পরীক্ষার সময় চাপমুক্ত থাকতে সাহায্য করব? দয়া করে এই বিষয়ে আলোকপাত করুন। ধন্যবাদ স্যার। ভারতের পূর্ব দিকে চা বাগান সমন্বিত অপরূপ পার্বত্য অঞ্চল ব্রহ্মপুত্রের ভূমি অসমের শিবসাগরের হাহাসারা উচ্চ বিদ্যালয় থেকে সভাকক্ষে উপস্থিত আছেন এক শিক্ষিকা বান্টি মেটিজি। তিনি প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করতে চান। ম্যাডাম, দয়া করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন। নমস্কার অনারেবল প্রাইম মিনিস্টার স্যার, আমি বান্টি মেটি, অসমের শিবসাগর জেলার একজন শিক্ষিকা। আমার প্রশ্ন হল, ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার কি ভূমিকা থাকা উচিত? দয়া করে এ ব্যাপারে আলোকপাত করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। প্রধানমন্ত্রীজি, অন্ধ্রপ্রদেশের সঙ্গীত শিক্ষক শ্রী সম্পদ রাওজি এবং সভাকক্ষে উপস্থিত শিক্ষিকা বান্টি মেটিজির করা প্রশ্নে তাঁরা জানতে চেয়েছেন পরীক্ষার সময় শিক্ষকদের ভূমিকা কি থাকা উচিত এবং কিভাবে ছাত্রছাত্রীদের চাপমুক্ত থাকতে সহায়তা করবেন। দয়া করে সমস্ত শিক্ষকদের জন্যই এর উত্তর দিয়ে সঠিক দিশা দেখান।
প্রথমে তো আমি বলবো, যিনি সঙ্গীত শিক্ষক তিনি তো তার ক্লাসেই সারা স্কুলের ছাত্রছাত্রীদেরই চাপ দূর করতে পারেন। সঙ্গীতে সেই শক্তি আছে। হ্যাঁ, কখনো এমনটা হয় যে আমরা কান বন্ধ করে সঙ্গীত শ্রবণে বসি, অর্থাৎ সঙ্গীত তার মতো হতে থাকে আর আমাদের মনোযোগ অন্য কোথাও থাকে, ফলে আমরা শ্রবণের আনন্দও উপভোগ করতে পারি না। হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু আমি মনে করি কোন শিক্ষকের মনে যখন এই ভাবনা আসে যে চাপ থেকে ছাত্রদের কিভাবে মুক্ত রাখব, তখন হয়তো শিক্ষক ও ছাত্রের সম্পর্ক পরীক্ষার সময়টুকুতেই সীমাবদ্ধ। তা যদি হয় তাহলে সবার আগে সেই সম্পর্ককে ঠিক করতে হবে। আপনার সঙ্গে ছাত্রের সম্পর্ক শিক্ষাবর্ষের প্রথম দিন থেকে আপনি ক্লাসরুমে প্রবেশ করার মুহূর্ত থেকে পরীক্ষার দিন পর্যন্ত নিরন্তর উন্নততর হওয়া উচিত। তাহলে সম্ভবত পরীক্ষার দিন চাপের লেশমাত্র থাকবে না। আপনারা ভাবুন, আজ মোবাইলের যুগে ছাত্রদের কাছেও মোবাইল হবেই, কিন্তু কখনো কোনো ছাত্র কি আপনাকে কল করেছে বা যোগাযোগ করেছে যে তার কোথাও অসুবিধা হচ্ছে, সে চিন্তায় আছে? কখনো করেনি। কেন? কারণ তার মনেই হয় না যে আপনার জীবনে ওর কোনো বিশেষ স্থান আছে। ওর মনে হয় যে আপনাদের সম্পর্ক শুধু বিষয়ের, অঙ্ক হোক, রসায়ন বা সাহিত্য। যেদিন আপনি সিলেবাসের বাইরে বেরিয়ে ওর সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, সেই দিন সেই ছাত্র নিশ্চয়ই আপনার সঙ্গে তার ছোটখাটো সমস্যার সময়েও নিজের মনের কথা ভাগ করে নেবে। যদি এই রকম সম্পর্ক থাকে তাহলে পরীক্ষার সময় দুশ্চিন্তার আবহ তৈরির সম্ভাবনাই শেষ হয়ে যাবে। আপনারা অনেক ডাক্তার দেখেছেন, তাদের ডাক্তারি ডিগ্রি তো সবার কাছেই আছে, কিন্তু কিছু ডাক্তার যারা জেনারেল প্র্যাকটিশনার হন, তারা বেশি সফল এই কারণেই হন যে রোগী দেখিয়ে যাওয়ার পরে তারা এক আধ দিন পরে ফোন করে জিজ্ঞেস করেন, ওষুধ ঠিক করে খেয়েছিলেন তো, কেমন আছেন? হাসপাতালে এসে দেখানোর আগেই সেই ডাক্তাররা একাধবার কথা বলে নেন রোগীদের সঙ্গে, আর এই বন্ধনের জন্যই রোগী অর্ধেক সুস্থ হয়ে ওঠে। আপনাদের মধ্যে কোনো শিক্ষক কি এরকম আছে যারা ছাত্রদের ভালো ফল করলে তাদের বাড়ি গিয়ে বলেন যে আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, আজ তো আপনি মিষ্টি খাবো? আপনারা কল্পনা করতে পারছেন যে একজন শিক্ষকের বাড়ি আসাটা সেই ছাত্রের জন্য, তার অভিভাবকের জন্য তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। শিক্ষক এসে কিছু বললে তারা সেই ছাত্রের প্রতি আরো মনোযোগী হয়ে ওঠেন। ফলে পরীক্ষার আগের পরিবেশটাই একদম বদলে যায়। আর পরীক্ষার সময় দুশ্চিন্তা কিভাবে দূর করতে হয় সেটা তো আমি অনেকবারই বলেছি, আর পুনরাবৃত্তি করছি না। কিন্তু যদি সারা বছর আপনার সঙ্গে ছাত্রদের সুসম্পর্ক থাকে, তাহলে ভয়ের পরিবেশটাই তৈরি হবে না। আপনার কোনো ছাত্র যাদের পড়া সম্পূর্ণ হয়ে গেছে, তারা কি কেউ আপনাকে তার বিয়ের কার্ড দিতে এসেছে কখনো? ৯৯% শিক্ষকই বলেন যে না, কোনো ছাত্র আসেনি। অর্থাৎ আমরা চাকরিই করতাম, আমরা জীবন পরিবর্তন করতাম না। শিক্ষকের কাজ শুধু চাকরি করা নয়, শিক্ষকের কাজ ছাত্রদের জীবন গড়া, সমর্থ করা, আর একেই পরিবর্তন বলে। ধন্যবাদ। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কতটা জরুরি, এই ব্যাপারে আমাদের নতুন দৃষ্টিভঙ্গির সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ। বিভিন্ন জনজাতির সংস্কৃতিকে জড়িয়ে ধরে রাখা পূর্বতর ভারতের রাজ্য ত্রিপুরার প্রণবানন্দ বিদ্যামন্দির পশ্চিম ত্রিপুরার ছাত্রী আদ্রিতা চক্রবর্তী আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন, যাতে পরীক্ষার চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিজের সমস্যার সমাধান পেতে পারেন। আদ্রিতা, নিজের প্রশ্ন জিজ্ঞেস করুন। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমার নাম আদ্রিতা চক্রবর্তী। আমি প্রণবানন্দ বিদ্যামন্দির পশ্চিম ত্রিপুরার দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার আপনাকে প্রশ্ন এটাই যে পরীক্ষা শেষের কিছু মিনিটে আমি চিন্তিত হয়ে পড়ি, আর আমার হাতের লেখাও বিগড়ে যায়। এই পরিস্থিতির সঙ্গে আমি কি করে মোকাবিলা করব? দয়া করে আমায় এর উপায় বলুন। ধন্যবাদ শ্রীমান। থ্যাংক ইউ আদ্রিতা। প্রাকৃতিক সম্পদে ভরপুর ধানের ভাণ্ডার রূপে পরিচিত ছত্তিশগড়ের জওহর নবোদয় বিদ্যালয় কাঁকের ছাত্র শেখ তাইফুর রহমান অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, যিনি পরীক্ষার ভয় থেকে মুক্তির জন্য পথ নির্দেশ চান।
শেখ তাইফুর রহমান, আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন। আমার নাম শেখ তাইফুর রহমান। আমি PM শ্রী জওহর নবোদয় বিদ্যালয় কাঁকের ছত্তিশগড়ের ছাত্র। পরীক্ষার সময় অধিকাংশ ছাত্র উদ্বিগ্ন হয়ে থাকে, যার কারণে আমরা কিছু বোকার মতো ভুল করে ফেলি, যেমন প্রশ্ন সঠিকভাবে না পড়া ইত্যাদি। মান্যবর, আমার আপনার কাছে প্রশ্ন হলো যে এই ভুলগুলো করার থেকে কিভাবে বাঁচা যায়, দয়া করে পথনির্দেশ করুন। ধন্যবাদ। ধন্যবাদ তাইফুর। উড়িষ্যা আদর্শ বিদ্যালয় কটক থেকে আমাদের মধ্যে এক ছাত্রী রাজলক্ষ্মী আচার্য এই সভাঘরে উপস্থিত আছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চান। রাজলক্ষ্মী, দয়া করে নিজের প্রশ্ন জিজ্ঞেস করুন। মাননীয় প্রধানমন্ত্রী, জয় জগন্নাথ। কোন দিকে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয় জগন্নাথ। আমার নাম রাজলক্ষ্মী আচার্য। আমি ওড়িশা আদর্শ বিদ্যালয় জাকিরুল্লাহ বাঙ্কি কটকের ছাত্রী। স্যার, আমার প্রশ্ন হল, এটা বলতে সহজ যে ঠান্ডা মাথায় পরীক্ষার সম্মুখীন হও, কিন্তু পরীক্ষার হলের অবস্থাটা অত্যন্ত ভয়ানক। সোজা তাকাও, নড়াচড়া করো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি করে আমরা এত ঠান্ডা মাথায় পরীক্ষা দেব? থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ রাজলক্ষ্মী। প্রধানমন্ত্রীজি, আদ্রিতা, তাইফুর, রাজলক্ষ্মী আর এদের মতো অনেক বিদ্যার্থী পরীক্ষা পে চর্চার বিগত সব সংস্করণেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আর এখনো এই প্রশ্ন কিছু বিদ্যার্থীর চিন্তার কারণ হয়ে রয়েছে যে তারা পরীক্ষার সময় হওয়া চিন্তার সম্মুখীন কিভাবে হবে। দয়া করে এদের পথপ্রদর্শন করুন। ঘুরে ফিরে আবার দুশ্চিন্তা এসে গেল। এখন এই চিন্তা থেকে মুক্তি কিভাবে হবে? আপনারা দেখুন কিরকম ভুল হয়। রোজকার জীবনে লক্ষ্য করলে দেখা যাবে কিছু ভুল অভিভাবকের অত্যুৎসাহের জন্য হয়ে থাকে, কিছু ভুল ছাত্রের অতি সিনসিয়ারিটির জন্য হয়ে থাকে। আমার মনে হয় এর থেকে বাঁচা যায়। যেরকম আমাদের বাবা মায়ের মনে হয় যে আজ পরীক্ষা আছে, তো ছেলেকে নতুন পেন এনে দিই, কাপড় ভালো পরিয়ে পাঠাই, তো সেই ছাত্রের অনেকটা সময় তো এর সঙ্গে অ্যাডজাস্ট করতেই চলে যায়। শার্ট ঠিক আছে কিনা, ইউনিফর্ম ঠিক পড়েছি কিনা। মা বাবাদের কাছে আমার অনুরোধ, পেন যেটা রোজ ব্যবহার করে সেটাই দিন ওদের। ওখানে পেন দেখাতে তো যাচ্ছে না। আর পরীক্ষার সময় কারো কাছে এত সময় থাকে না এটা দেখার জন্য যে নতুন জামা পরে এসেছে না পুরনো জামা। এই ভাবনা থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, কিছু এমন জিনিস খাইয়ে পাঠাবেন যে পরীক্ষা আছে তো এটা খেয়ে যাও, সেটা খেয়ে যাও। এতে ওই স্টুডেন্টের আরো বিপদ বাড়ে, কারণ সে কমফোর্টেবল নয়। প্রয়োজনের বেশি খাওয়া হয়ে যায়। মায়েরা বলে, আরে তোমার পরীক্ষা কেন্দ্র অনেক দূরে, ফিরতে ফিরতে 7টা বেজে যাবে, ভালো করে খেয়ে যাও, না হলে বলবে সঙ্গে খাবার নিয়ে যাও। তখন সে রেজিস্ট করতে থাকে, না আমি নিয়ে যাব না। তখন থেকেই দুশ্চিন্তা শুরু হয়ে যায়, ঘর থেকে বেরোনোর আগেই। তাই আমার সমস্ত অভিভাবকদের কাছে অনুরোধ আর পরামর্শ যে আপনারা ওদের নিজেদের ছন্দে বাঁচতে দিন। পরীক্ষা দিতে যাচ্ছে তো উৎসাহের সঙ্গে চলে যাক, ব্যাস, তার রোজ নামচা সেভাবেই চলুক। আবার যারা সিনসিয়ার তাদের কি প্রবলেম হয়, দরজা পর্যন্ত বই হাতে নিয়ে থাকে, ছাড়ে না। আপনার রেলওয়ে স্টেশনে গেলে কি এরকম হয়েছে যে আপনার ট্রেনের এন্ট্রি একসঙ্গে হয়েছে? আপনি 5-10 মিনিট আগে যান, প্ল্যাটফর্মে দাঁড়ান, কোথায় ট্রেন আসবে তা ভাবেন, তারপর সেই প্ল্যাটফর্মে যান, তারপর ভাবেন প্রথমে কোন লাগেজটা ভেতরে নিয়ে যাবেন। অর্থাৎ ট্রেন আসার আগেই আপনার মন নিজে থেকে সবকিছু সেট করতে থাকে। সেভাবেই তোমার যে পরীক্ষার হল, তারা হয়তো সকাল থেকে তোমার জন্য খুলে রাখবে না, কিন্তু 10-15 মিনিট আগে তো অ্যালাউ করেই দেওয়া হয়। তো যখনই কেন্দ্র খোলে তুমি ধীরে সুস্থে ভেতরে চলে যাও আর আরামে বসো, একদম আনন্দে। যদি পুরনো কোনো মজার মুহূর্ত থাকে তাহলে সেটা মনে করে নিও, আর পাশের বন্ধুদের এক-আধটা মজার কথা শুনিয়ে দাও। হাসি মজা করে 5-10 মিনিট কাটিয়ে দাও। কিছু নয় তো ডিপ ব্রিদিং করো, 8-10 মিনিট নিজের জন্য বাঁচো, নিজের মধ্যে হারিয়ে যাও। পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যাবে
আর পুনরায় যখন প্রশ্নপত্র তোমার হাতে আসবে তো তোমরা কমফোর্টেবল হবে। নয়তো কি হয়, ও এলো কিনা, ও দেখলো কিনা, ও কিরকম, আরো কত কি। টিচারের নজর কোথায়, সিসিটিভি ক্যামেরাও রয়েছে। আর তোমাদের কি কাজ, সিসিটিভি ক্যামেরা যেখানেই থাকুক না কেন, তা তোমাদের জেনে কি লাভ ভাই। আমরা এইসবেই আটকে থাকি, আর এগুলোই অকারণে আমাদের শক্তি সময় ওয়েস্ট করে। আমাদের নিজেদের মধ্যেই থাকা উচিত। আর যে মুহূর্তে কোয়েশ্চেন পেপার আসবে, তো অনেক সময় দেখে থাকবেন, ধরো ফার্স্ট বেঞ্চে তোমরা বসে আছো আর কোয়েশ্চেন পেপার পিছন থেকে বিতরণ করা হচ্ছে। তোমরাও বিচলিত হয়ে ভাববে, দেখো ও তো আমার থেকে 5 মিনিট আগে কোয়েশ্চেন পেপারটা পেল, আমি পরে পাবো। এরকম হয়, তাই না? এরকমই হয়, তাই না? হ্যাঁ। এবার এরকম জিনিসে তোমরা যদি নিজেদের মাথা খারাপ করো যে কোয়েশ্চেন পেপার প্রথমে আমি পেয়েছি নাকি 20 জনের পরে পেয়েছি, তো তোমরা নিজেদের এনার্জি, তোমরা পরিস্থিতিকে তো পাল্টাতে পারবে না। টিচার ওখান থেকে শুরু করেছেন, তোমরা দাঁড়িয়ে বলতে পারবে না প্রথমে আমাকে দাও, এরকম তো বলা যায় না। তোমাদের জানা উচিত যে এরকম পরিস্থিতিতে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো নিজেদের আশেপাশের দুনিয়াকে ভুলে যাও। আর ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি ওই অর্জুনের পাখির চোখের গল্প, কিন্তু যখন জীবনে প্রয়োগ করার সময় আসে তখন পাও দেখতে পাই, ফুল পাতাও দেখতে পাই, কিন্তু পাখির চোখ দেখতে পাই না। তোমরাই গল্পগুলো শোনো, পড়ো, কিন্তু জীবনে পালন করার জন্য সুযোগ দরকার হয়। প্রথম জিনিস হলো যে তোমাদের বাইরের জিনিসগুলোকে মাথা থেকে দূর করতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষার সময় ভয় পাওয়ার কিছু কারণ হলো, কখনো মনে হয় সময় কম, কখনো মনে হয় ওই প্রশ্নটা আগে লিখে ফেললে ভালো হতো। তো এটার একটাই উপায় যে প্রথমে আগে পুরো কোয়েশ্চেন পেপারটা একবার ভালো করে পড়ে নাও, তারপর মনে মনে ভাবো যে কোন উত্তরে আমার কতক্ষণ সময় লাগতে পারে, আর সেইভাবে নিজের সময় নির্ধারিত করো। এখন যখন খাবার খাও তখন ঘড়ির কাঁটা ধরে তো খাবার খাও না যে 20 মিনিটের মধ্যেই আমাকে খেতে হবে। খেতে খেতে সেই রকমই অভ্যাস হয়ে যায় যে হ্যাঁ, মোটামুটি 20 মিনিটই খেতে সময় লাগে, এর জন্য কোনো ঘড়ি বা বেল লাগে না। তো চলো এখন খাবার শুরু করো আর এখন বন্ধ করো, এরকম তো হয় না। তো এটাই প্র্যাকটিস। দ্বিতীয় যে সমস্যাটা আমি লক্ষ্য করেছি, যেটার কারণ আমি বুঝতে পারছি, তোমরা আমাকে বলো তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, মানে তোমরা ফিজিক্যালি কি করছো? তোমরা ফিজিক্যালি হাতে পেন ধরে লেখো, এটাই করো তো? মাথা নিজের কাজ করে, কিন্তু তোমরা কি করো? তোমরা লেখো। আজকাল আইপ্যাডের কারণে, কম্পিউটারের কারণে, মোবাইলের কারণে কিন্তু লেখার অভ্যাস ক্রমাগত কম হচ্ছে। যখনই পরীক্ষায় লেখা হয়, এর মানে হলো আমি যখন পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নেব তখন আমাকে লেখার জন্যও প্রস্তুত থাকতে হবে। আজকাল খুব কম লোকই আছে যাদের লেখার অভ্যাস আছে। এজন্যই ডেইলি যত সময় তোমরা নিজেদের পঠন পাঠনে লাগাও স্কুলের পরে, তার অন্তত 50% টাইম, মিনিমাম 50% টাইম তোমরা নিজের নোটবুকে কিছু না কিছু লিখবে, সম্ভব হলে ওই বিষয়টা নিয়ে লিখবে, আর 3-4 বার নিজেদের লেখা পড়বে আর নিজেদের লেখাই সংশোধন করবে। তো কারো সাহায্য ছাড়াই তোমাদের এত ইমপ্রুভমেন্ট হবে যে তোমাদের পরে লেখার অভ্যাসটা তৈরি হয়ে যাবে। কতগুলো পাতা দরকার হবে, কতটা লিখতে কতটা সময় দরকার, তোমাদের দক্ষতা আরো বেড়ে যাবে। কিছু কিছু বিষয়ে এমন মনে হয় যে যেন উত্তরগুলো জানা। যেমন ধরো তুমি কোনো একজন বিখ্যাত গায়কের গান শুনছো, গানটা যখন বাজছে তখন তোমাদের মনে হতেই পারে যে এই গানটা তো আমি জানি, কারণ গানটা আগে বহুবার শোনা হয়েছে। কিন্তু কখনো গানটাকে বন্ধ করে কাগজে লেখার চেষ্টা করো, তখনই মনে হবে কই না তো, শোনার সময় যে কনফিডেন্স ছিল আর মনে হতো যে গানটা আমরা জানি, লেখার সময় মনে হবে গানটা তো আসলে জানি না। গানটি বাজার সময় প্রম্পটিং হতো, তাই লাইনগুলো মনে পড়ে যেত, আর তাতেও পারফেক্ট শব্দগুলো বোঝার ক্ষেত্রে আমি পিছিয়ে পড়ব।
এই প্রজন্মের কাছে আমার একান্ত আবেদন যে দয়া করে তোমাদের পরীক্ষায় একটা বড় চ্যালেঞ্জ হলো লেখা। কতটা মনে ছিল, কতটা লিখলাম, ঠিক কি ভুল, সেগুলো তো পরের কথা। তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো। যদি এরকম কিছু বিষয়ে তোমরা মনোনিবেশ করো, তাহলে আমি বিশ্বাস করি যে এক্সাম হলে তোমাদের যে অস্বস্তি বোধ হয়, ওগুলো তোমাদের মনেই হবে না। সাঁতার যদি তোমরা শিখে থাকো, তাহলে জলে নামতেও কোনো ভয় থাকে না, কারণ সাঁতার কাটতে তোমরা জানো। তোমরা পড়ার সময় কখনো এই বইটা পড়ে নিলে, কখনো ওই বইটা পড়ে নিলে, কিন্তু সেগুলো মাথায় ঠিকভাবে ঢোকে না এবং তাতে প্রচন্ড মুশকিল হয়। কিন্তু যে জলে প্র্যাকটিস করে, তাকে যত গভীর জলেই ফেলে দেওয়া হোক না কেন, তার বিশ্বাস থাকে যে সে সাঁতরে পার করতেই পারবে। আর এজন্যই প্র্যাকটিস ভীষণ গুরুত্বপূর্ণ। লেখার প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ। এবার যত বেশি লেখা হবে, ততই বেশি তীক্ষ্ণ হবে। তোমাদের ভাবধারাও তীক্ষ্ণ হবে, আর নিজেদের লেখাগুলোকে ৩-৪ বার পড়ে সংশোধন করবে। যত বেশি নিজেরা সংশোধন করবে, সেই বিষয়ে তোমাদের দক্ষতা বেশি হবে। তো ভেতরে বসে তোমাদের কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত, আশেপাশে সবাই ভীষণ দ্রুত বেগে লিখছে। আমি ৩য় প্রশ্নে আটকে আছি, ও ৭ নম্বর প্রশ্নে পৌঁছে গেছে। নিজেদের মাথা এইসব ভেবে খারাপ করো না। ও ৭ নম্বর করুক, ৯ নম্বর করুক, সিনেমার গল্প লিখুক, তাতে কিচ্ছু এসে যায় না। নিজেদের উপর ভরসা রাখো। তোমরা নিজেদের উপর ভরসা রাখো। আশেপাশে কে কি করছে ভাববার দরকার নেই। যত বেশি নিজের উপর ফোকাস করবে, তত বেশি তোমার উত্তর নির্ভুল হবে, আর সব শেষে তোমরা সঠিক পরিণাম পাবে। ধন্যবাদ। ধন্যবাদ পিএম স্যার। চিন্তার নিয়ন্ত্রণ করার এই বার্তা আমরা আজীবন মনে রাখব। প্রধানমন্ত্রীজি, রাজসামন্দ রাজস্থানের গভর্নমেন্ট সিনিয়র কেন্দ্রীয় স্কুলের ছাত্র ধীরাজ সিদ্ধার্থ আপনার কাছে একটা প্রশ্ন করতে চায়। ধীরাজ, তুমি নিজের প্রশ্ন করো। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রীজি। রাজকীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দুয়া রাজসামন্দ রাজস্থান থেকে এসেছি। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। ব্যায়ামের সঙ্গে পড়াশোনার সামঞ্জস্য কি করে তৈরি হবে? কারণ আমরা জানি যে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্য অত্যন্ত প্রয়োজন। দয়া করে পথ দেখান। ধন্যবাদ। তোমার এই চিন্তাটা একদম সঠিক। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং তুষার ধবল পাহাড়ের চূড়ায় সজাগ আমাদের সেনাবাহিনী। উত্তর ভারতের কেন্দ্র সরকারের অধীনে লাদাখ রাজ্যের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে কার্গিলের ছাত্রী নাজমা খাতুন আমাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন, আর প্রধানমন্ত্রীজির কাছে প্রশ্ন করতে চায়। নাজমা, তুমি নিজের প্রশ্ন করতে পারো। মাননীয় প্রধানমন্ত্রীজি, নমস্কার। আমার নাম নাজমা খাতুন। আমি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কার্গিল লাদাখে পড়ি। আমি ১০ম শ্রেণীর ছাত্রী। আপনার কাছে আমার প্রশ্ন হল, পরীক্ষার প্রস্তুতি আর সুস্থ জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য কি করতে পারি? ধন্যবাদ নাজমা। পূর্বোত্তর ভারতের রত্ন জনজাতি বহুল রাজ্য অরুণাচল প্রদেশের নাহার লাগুন গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল থেকে একজন শিক্ষিকা টবিল আমেজি এই সভাঘরে উপস্থিত আছেন, আর প্রধানমন্ত্রীজির কাছে প্রশ্ন করতে চান। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রীজি, আমার নাম তবিলবি। আমি একজন শিক্ষিকা। আমি অরুণাচল প্রদেশের নাহার লাগুনের গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এসেছি। আমার প্রশ্ন, শিক্ষার্থী খেলাধুলায় নয়, প্রধানত লেখাপড়ায় কি এবং কিভাবে মনোযোগ দিতে পারে? অনুগ্রহ করে এ ব্যাপারে পথ দেখান। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। প্রধানমন্ত্রীজি, ধীরজ, নাজমা আর তবিজি লেখাপড়া এবং সুস্থ জীবনযাপনে সামঞ্জস্য কিভাবে স্থাপন করা যায়, এই ব্যাপারে আপনার কাছ থেকে পরামর্শ চান। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট মোবাইল ফোনের ব্যবহার করে। তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে ব্যস্ত থাকে। কিন্তু কখনো কি এমন ভাবনা এসেছে মনে যে আমি রিচার্জিং এ ফোন রাখবো, তো ফোনের ব্যবহার কম হবে, সেই জন্য রিচার্জিং করবই না? যদি রিচার্জিং না করি তবে মোবাইল ফোন কাজ করবে কি? তো মোবাইলের মতো জিনিস যা রোজ ব্যবহার হয়, সেটাকে চার্জিং করতে হয় কিনা? আরে উত্তর তো দিন। রিচার্জিং করতে হয় না হয় না?
যদি মোবাইলকে করতে হয় তাহলে এই শরীরকে করা উচিত কি উচিত নয়? যেমন মোবাইল ফোনের চার্জিং মোবাইল ফোনের চাহিদা, তেমনি শরীরের চার্জিং শরীরের জন্য প্রয়োজনীয়। তোমরা এইভাবে ভাবো যে পড়তে হলে শুধু লেখাপড়া, বাকি সব বন্ধ। এমন কখনোই হবে না। এভাবে জীবনযাপন করা যায় না। আর এই জন্য জীবনে কিছুটা ভারসাম্য আনা উচিত। কয়েকজন আছে যারা শুধু খেলেই চলে, সেটাও এক সমস্যা। কিন্তু যখন তোমাকে পরীক্ষা দিতে হয়, কারণ একটা লৌকিক ব্যাপার আছে জীবনে, এইসব জিনিসের একটা গুরুত্ব আছে, এগুলোকে অবহেলা করা যায় না। কিন্তু আমরা যদি সুস্থই না থাকি, যদি আমাদের শরীরে সেই সামর্থ্যই না থাকে, তাহলে হতে পারে যে 3 ঘন্টা ধরে পরীক্ষায় বসার সামর্থ্যই রইল না। তখন হয়তো এমনিই বসে থাকতে হলো। আর এই জন্য সুস্থ শরীর সুস্থ মনের জন্য ভীষণভাবে জরুরি। সুস্থ শরীরের অর্থ এমন তো নয় যে তোমাকে পালোয়ান হতে হবে, এটা আবশ্যক নয়, কিন্তু জীবনে কিছু শৃঙ্খলা থাকে। এবার তোমরা ভাবো, এত সময় গিয়েছে যখন তোমরা খোলা আকাশের নিচে রোদের মধ্যে থেকেছ। যদি পড়তেই হয় তবে বই নিয়ে রোদ্দুরেই না হয় বসো কিছুক্ষণ। কখনো কখনো শরীরকে রিচার্জ করতে রোদ্দুরও খুব জরুরি হয়ে দেখা দেয়। কখনো কি চেষ্টা করে দেখেছ নিয়ম করে যে আমি প্রতিদিন কোনোভাবেই হোক এমন কিছুটা সময় বের করব যাতে রোদ্দুরের সঙ্গে সম্পর্ক থাকে আমার? এভাবেই কখনোই কম ঘুমানোর চেষ্টা করো না। যখন মা বলেন ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, তখন সেটাকে অহেতুক হস্তক্ষেপ বলে মনে করো না তোমরা। বেশিরভাগ স্টুডেন্টের আত্মসম্মানে এত আঘাত লাগে যে বলে, তুমি বলার কি, ঘুমানোর হলে ঘুমিয়ে পড়বো, আমাকে কাল পরীক্ষা দিতে হবে। এমন হয় না বাড়িতে? যারা করে না তাদের বলতে হবে না, যারা করে তারা বলবে করো কি। দেখো, কেউ বলছে না, কিন্তু এটা নিশ্চিত যে ঘুমের ব্যাপারেও যদি একবার রিল দেখা শুরু করে দাও, একটার পর একটা রিল দেখতেই থাকো, লুকোতে চাইছো, তাই না? কত সময় নষ্ট হয় জানা নেই, কত ঘুম নষ্ট হয় তার খোঁজ নেই, কি ফলাফল হয়। প্রথম যে রিলটা দেখেছো সেটা মনে করো, মনেই নেই, এমনিই দেখে চলা হয়। এভাবে আমরা ঘুমকে খুব অবহেলা করি। তোমরা প্রয়োজন অনুযায়ী ঘুমাও কি ঘুমাও না, তা তোমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তোমাদের মনোযোগ দিতে হবে এ বিষয়ে। এর অর্থ এই নয় যে পরীক্ষা তো আসতেই থাকবে। মোদিজির সঙ্গে আলোচনায় উনি বললেন ঘুমিয়ে পড়ো। এখন এখানে উপস্থিত থাকো আর বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ো, মা বাবাকে দেখিয়ে ঘুমিয়ে পড়ো, এরকমটা কিন্তু বলিনি। কম ঘুম স্বাস্থ্যের পক্ষে অনুচিত। কিছু অবতার আছেন যারা নিজেদের শরীরকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন তাঁরা এর বাইরে, কিন্তু সাধারণ মানুষের জন্য অনুচিত। তোমরা চেষ্টা করো যে তোমাদের জন্য যতটা ঘুম দরকার তার পুরোটা ঘুমোতে, আর এটাও দেখো যে গভীর ঘুম হলো কিনা। খুব গভীর ঘুম হওয়া দরকার, তোমরা হয়রান হয়ে যাবে। বয়স্ক যে শিক্ষক বসে আছে না, তারা শুনে চমকে যাবেন। আজ আমার কাছে এতটাই কাজ থাকে, তোমাদের মতো অতটা না, কিন্তু 365 দিন কোনো বাদ নেই। যদি আমি বিছানায় শুই তাহলে 30 সেকেন্ডের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হব না, এমনটা হবে না। 30 সেকেন্ড দরকার হয় আমার। তোমাদের মধ্যে অনেকে কম বয়সেরও আছো, কখনো এ পাশ কখনো ও পাশ, ঘুম এলো তো এলো, কেন? আমার বাকি যে জেগে থাকার সময়টা, সেখানে আমি সদা জাগ্রত থাকি। তো যখন জাগ্রত তখন পুরোপুরি জাগ্রত থাকি, যখন ঘুমিয়ে আছি তখন পুরোপুরি ঘুমিয়ে আছি। আর সেই ভারসাম্য, যারা প্রবীণ মানুষ তাঁরা বলবেন যে হ্যাঁ, আমাদের তো ঘুমই আসে না, আধ ঘন্টা ধরে কেবল পাশ ফিরতে থাকি। আপনারা এই ক্ষমতা অর্জন করতে পারেন। আর একটা বিষয় হলো পুষ্টি, ভারসাম্যযুক্ত খাবার। আর তোমরা যে বয়সে আছো সেই বয়সে যেসব জিনিস প্রয়োজন তা তোমাদের খাবারে আছে কি নেই। একটা জিনিস পছন্দ তো সেটাই খেতে থাকলে পেট ভরে যায়, কখনো মনও ভরে যায়, কিন্তু শরীরের প্রয়োজন মেটায় না। দশম দ্বাদশের কাল পর্বে তোমাদের সামনে পরীক্ষা থাকে, তো সেই জন্য ঠিক করে নাও যে আমার শরীরের যা প্রয়োজন তা আমি গ্রহণ করব। মা বাবা যেন এমন না করেন যে আজ তো হালুয়া বানিয়েছি, বেশি করে খেয়ে নে।
কখনো মা বাবারও মনে হয় যে পরিমাণে বেশি খাইয়ে দিলে বাচ্চা খুশি থাকবে। না, এটার ক্ষেত্রে ধনী দরিদ্রের কোনো ব্যাপার নেই। যা রয়েছে হাতের কাছে তা থেকেই পাওয়া যায়। তার মধ্যে সমস্ত উপাদান থাকে। খুব কম খরচের জিনিসও আছে যা আমাদের পুষ্টির দায়িত্ব নিতে পারে। আর এই জন্য আমাদের খাবারে ভারসাম্য, এটাও সমানভাবে জরুরি। আর অবশ্যই ব্যায়াম। আমরা পালোয়ান হওয়ার জন্য ব্যায়াম করলাম কি করলাম না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফিটনেসের জন্য এক্সারসাইজ করা দরকার। যেমন রোজ দাঁত মাজি, তেমনি এক্সারসাইজের ব্যাপারে কোনো আপোষ করা উচিত নয়। আমি এমন কিছু শিশু দেখেছি যারা ছাদে চলে যায়, হাঁটে আর বই নিয়ে পড়ে, দুটো কাজই করে নেয়। এর মধ্যে কোনো দোষ নেই। তারা পড়েও আর রোদের মধ্যে হাঁটেও, এক্সারসাইজও হয়ে যায়। কোনো না কোনো এমন রাস্তা বের করা উচিত যাতে তোমাদের শারীরিক কসরত হয়। 5 মিনিট 10 মিনিট প্রতিদিন শারীরিক কসরত করাই উচিত। বেশি করতে পারলে তো আরো ভালো। যদি এই ব্যাপারগুলো সহজভাবে নাও, পরীক্ষার উদ্বেগের মধ্যে এটা করব ওটা করব না, তাহলে চলবে না। ভারসাম্য রাখো, তোমাদের অনেক লাভ হবে। ধন্যবাদ। পিএম স্যার, আপনি এক্সাম ওয়ারিয়ারে আমাদের এই পরামর্শ দিয়েছেন যে যতটা খেলবে ততটাই খেলা দেখতে পারবে। ধন্যবাদ পিএম স্যার। রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরমের অমর ভূমি সমৃদ্ধ কলাকৌশলে পূর্ণ রাজ্য বাংলার উত্তর 24 পরগনার কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী মধুমিতা মল্লিক ভার্চুয়াল মাধ্যমে প্রশ্ন রাখতে চায়। মধুমিতা, অনুগ্রহ করে তোমার প্রশ্ন করো। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, নমস্কার। আমার নাম মধুমিতা মল্লিক। আমি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর স্থলসেনা কলকাতা বিভাগের বিজ্ঞান বিষয়ের ছাত্রী। আপনাকে আমার প্রশ্ন এটাই যে আপনি সেই ছাত্রদের কি পরামর্শ দেবেন যারা নিজেদের কেরিয়ার নিয়ে অনিশ্চিত থাকে, বা যারা বিশেষ কোনো কেরিয়ার বা পেশা বেছে নিতে চাপ অনুভব করে। দয়া করে আপনি আমাকে এই বিষয়ে একটু পথ প্রদর্শন করুন। ধন্যবাদ। ধন্যবাদ মধুমিতা। মাননীয় পিএম স্যার, ভগবান কৃষ্ণের উদ্দেশ্যভূমি, বীর বাহাদুর খেলোয়াড়দের প্রদেশ হরিয়ানা রাজ্যের পানিপথে দ্য মিলেনিয়াম স্কুলের ছাত্র অদিতি তনওয়ার অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন এবং আপনার পথ প্রদর্শন চাইছেন। অদিতি, দয়া করে আপনার প্রশ্নটি করুন। মাননীয় প্রধানমন্ত্রীজি, নমস্কার। আমার নাম অদিতি তনওয়ার, আর আমি পানিপথ হরিয়ানার দ্য মিলেনিয়াম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। আপনাকে আমার প্রশ্ন হল, আমি হিউম্যানিটিসকে আমার পড়ার বিষয় হিসেবে বেছে নিয়েছি, আর ক্রীড়া রোজ আমাকে এই নিয়ে বিদ্রূপ করে। আমার এই বিষয়টি পছন্দের, তাই আমি এই বিষয়টিকে নির্বাচন করেছি। কিন্তু কোনো কোনো সময় এই বিদ্রূপ মেনে নেওয়া মুশকিল হয়ে যায়। এই মনোভাব কিভাবে সামলাবো এবং উপেক্ষা করব, কি করে? আপনি এই বিষয়ে একটু পথ প্রদর্শন করুন। ধন্যবাদ স্যার। নমস্কার। থ্যাংক ইউ অদিতি। মধুমিতা এবং অদিতি তথা এদের মতন অনেক বিদ্যার্থী জীবনে কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে চাপ অনুভব করেন। বিশেষ কোনো স্ট্রিম বা কেরিয়ার পছন্দ করার ক্ষেত্রে মানসিক চাপের শিকার হন। স্যার, এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব? আমার মনে হয় না তুমি এই বিষয়ে নিজে কনফিউজড। তুমি নিজে এই নিয়ে বিভ্রান্ত সেটা মনে হচ্ছে না। আসল বিষয়টা হলো তোমার নিজের ওপর ভরসা নেই, তোমার নিজের সিদ্ধান্তের ওপর সন্দেহ আছে। এই জন্য তুমি 50টা লোককে জিজ্ঞাসা করতে থাকো, কি হবে এটা করলে, কি ভাববে এটা করলে। আর এই কারণেই তুমি অন্যের অ্যাডভাইসের ওপর নির্ভরশীল। তুমি নিজেকে জানো না, তাই অন্যের উপদেশের উপর নির্ভর করো। যে ব্যক্তি তোমার পছন্দ আর যে অ্যাডভাইস তোমার সহজ মনে হয়, তুমি সেটাই অ্যাডাপ্ট করবে। যেমন আমি বললাম, খেলো, কারণ আজকাল খেললে অনেক কিছু ভালো হচ্ছে। যেমন মোদিজি বলেন, খেলো এবং উন্নতি করো। ব্যাস, এখন আর পড়াশোনা করব না, কারণ একটা বিষয় উনি পছন্দ করে নিয়েছেন। সবথেকে বাজে যে অবস্থা সেটা হলো কনফিউশন, অনির্ণয়তা। এই অনির্ণয়তা তোমরা নিশ্চয়ই পুরনো যুগে দেখেছো। গাড়ি নিয়ে রাস্তায় চলছো আর একটা কুকুর
এদিকে যাবে না ওদিকে যাবে বুঝতে না পেরে শেষে গাড়ির তলাতেই চলে আসে। এটাই হয়, ও যদি কোন দিকে যাবে সেটা আগে থেকে নির্ণয় করে ফেলতো তাহলে হয়তো ড্রাইভার বাঁচিয়ে ফেলতে পারত, কিন্তু সিদ্ধান্ত নিতে না পারার ফলে এধার ওধার করতে গিয়ে সে যতই এক্সপার্ট ড্রাইভার হোক না কেন বাঁচাতে পারবে না। আমাদের অনিশ্চয়তা থেকেও বাঁচতে হবে, আবার অনির্ণয়তা থেকেও বাঁচতে হবে। যে কোনো বিষয়ে নির্ণয় করার আগে যত রকম ভাবে সম্ভব বিচার করে নিতে হবে। কখনো কখনো মনে হয় কোনো বিষয় খুব অপ্রয়োজনীয়, যেমন দেখো স্বচ্ছতা বিষয়টি প্রধানমন্ত্রীর চোখ দিয়ে দেখলে তাহলে এটি একটি মামুলি বিষয় মনে হবে। পিএম এর এত কাজ থাকা সত্ত্বেও শুধু স্বচ্ছতা নিয়ে কথা বলেন, কিন্তু যখন আমি এই বিষয়ে সম্পূর্ণ মনোনিবেশ করলাম, প্রত্যেক সময় যখন বিষয়ের মহত্ব নিয়ে ভাবলাম, আজ স্বচ্ছতা দেশের প্রাইম এজেন্ডাতে রূপান্তরিত হয়েছে কিনা বলো। স্বচ্ছতা তো একটা ছোট্ট বিষয় ছিল, কিন্তু এর মধ্যে আমি যে মন প্রাণ ঢেলে দিয়েছি সেটা এখন বড় বিষয় হয়ে উঠেছে। তোমরা তাই এটা ভাববে না। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করলাম, যতটুকু নজরে পড়েছে আমার খবরটা নিয়ে, গত 10 বছরে ভারতে আর্ট অ্যান্ড কালচারের মার্কেট 250 গুণ বেড়ে গেছে। এর আগে যখন কেউ পেইন্টিং করতো, মা বাবা বলতেন কি হবে এসব করে, পড়াশোনা করো। আসলে ধারণাই ছিল না যে পেইন্টিং কোনো বড় বিষয় হতে পারে। কোনো বিষয় কম নয়। আমার নিজের মধ্যে সাহস থাকলে যে কোনো বিষয় প্রাণ পাবে। নিজেদের সামর্থ্য থাকা চাই। যে বিষয়টা হাতে নেব সেটা অর্ধেক করে, আরে ও ওটা নিল আমি এটা নিলাম, ওর বিষয়টা আমি নিলে ভালো হতো, এই বিভ্রান্তি বড় সংকটে ফেলতে পারে। আর দ্বিতীয় বিষয় হলো, এখন ন্যাশনাল এডুকেশন পলিসি তোমাদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। তুমি একটা ক্ষেত্র নিয়ে এগোচ্ছ, যদি মনে হয় পরে অন্য বিষয়ে ট্রায়াল করতে ইচ্ছে হচ্ছে, শিফট করতে পারো। তোমাকে কারোর উপর নির্ভর করতে হবে না, নিজে থেকেই প্রগতি করতে পারবে। আমি একটা এক্সিবিশনে গেছিলাম, সেখানে দেখলাম যে বাচ্চাদের প্রতিভা যে হারে প্রকট হয়েছে সেটা অভাবনীয়। সরকারের আইএনবি মিনিস্ট্রি যে বিভিন্ন যোজনা কমিউনিকেট করার জন্য পন্থা বেছে নেয়, তার থেকে বাচ্চাদের কাজ অনেক বেশি ভালো হয়েছে। নারী শক্তির মাহাত্ম্য এত দারুণভাবে রেখেছে যে কোনো শর্তে নির্ণায়ক হতে হবে, আর একবার যদি নির্ণায়ক হওয়ার অভ্যাস হয়ে গেলে আর কনফিউশন থাকে না। পরিবারের সঙ্গে যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই, মনে করো আমার তো সেই সুযোগই হয় না, তোমাদের হয়। ভাবো, রেস্টুরেন্টে গিয়ে তুমি দেখে শুনে কিছু একটা অর্ডার দিলে, এরপর পাশের টেবিলে দেখে আরেকটা খাবার অর্ডার দেবে ভাবলে, বিয়ারা আবার অন্য টেবিলে আরেকটি খাবার নিয়ে যাচ্ছে দেখে আগের দুটি ক্যান্সেল করে আবার ওই খাবারটি অর্ডার দেবে। এইভাবে আর তোমার পেট ভরবে না। এরপর ভাববে প্রথম যেটা অর্ডার দিয়েছিলে সেটা খেলেই ভালো হতো। যারা ডাইনিং টেবিলে সঠিক নির্বাচন করতে পারে না, তারা রেস্টুরেন্টে গিয়ে কখনো খাবার আনন্দ নিতে পারে না। যদি তোমার মা রোজ সকালে জিজ্ঞাসা করে কি খাবে, আর তোমাকে 50টা ভ্যারাইটি বলে দেয়, তাহলে তুমি কি করবে? ঘুরে ফিরে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে। আমি মনে করি আমাদের নির্ণায়ক হতে হবে। নির্ণয় করার আগে আমাদের অনেক কিছু বিচার করতে হয়, প্লাস মাইনাস পয়েন্ট দেখে। প্লাস মাইনাস পয়েন্ট বোঝার জন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। এরপর তুমি নির্ণায়ক হতে পারবে। কোনো অবস্থাতেই কনফিউজড হওয়া কারোর জন্য ভালো নয়, অনির্ণায়কতা আরোই খারাপ। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। স্যার, নির্ণয়তার স্পষ্টতার মধ্যেই সফলতা নিহিত রয়েছে। আপনার এই কথা সব সময় মনে থাকবে। ধন্যবাদ। শান্ত সমুদ্রতট, ছবির মতো রাস্তা, সাংস্কৃতিক বিভিন্নতার জন্য প্রসিদ্ধ নগর পুডুচেরির গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল সেডারপেটের ছাত্রী দিবশ্রী এই সভাঘরে উপস্থিত রয়েছেন আর নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে চান। দিবশ্রী, দয়া করে আপনার প্রশ্নটি জিজ্ঞাসা করুন। নমস্কার। ওয়ানাক্কাম, Honorable Prime Minister, sir. Welcome, welcome. My name is Dibashree. I am coming from Government Higher Secondary School, Cedarpet, Puducherry. My question is, how can we build our trust in parents that we are working hard? Thank you, sir. প্রধানমন্ত্রী মহাশয়, আমরা মা বাবার মনে কিভাবে বিশ্বাস করাবো
যে আমরা সত্যি কঠোর পরিশ্রম করছি? দিবশ্রী, এই বিষয়ে আপনার মতামত জানতে চায়। আপনি প্রশ্ন জিজ্ঞেস করলেন, কিন্তু এই প্রশ্নের পিছনে আর একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে, যেটা আপনি জিজ্ঞেস করছেন না। দ্বিতীয় প্রশ্নটা হলো, পুরো পরিবারে মিসট্রাস্ট আছে, এবং আপনি খুব ভালো একটা পরিস্থিতি নিয়ে কথা বললেন। আপনি এমনভাবে প্রশ্নটা প্রস্তুত করেছেন যাতে পরিবারের কেউ রেগে না যায়, কিন্তু এটা চিন্তা করার মতন বিষয় টিচারের জন্য এবং প্যারেন্টদের জন্য। এমন কি কারণ হতে পারে ট্রাস্ট ডেফিসিট পারিবারিক জীবনে অনুভব করছে? আমরা ট্রাস্ট ডেফিসিট অনুভব করলে সত্যি এটা চিন্তার বিষয়। ট্রাস্ট ডেফিসিট হঠাৎ করে হয় না, একটা লম্বা সময় পেরিয়ে এই বিষয়টা সামনে আসে। প্রতিটি টিচার, প্যারেন্টস, স্টুডেন্ট প্রত্যেককে নিজের আচরণকে বিচক্ষণতার সঙ্গে অ্যানালাইজ করতে হবে। মা বাবা আমার কথায় ভরসা কেন করে না? কখনো না কখনো এরকম কথা হয়ে থাকবে, যে কারণে এটা ওদের মনের মধ্যে ঢুকে গেছে। যেমন আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর মা বাবা যদি পরে জানতে পারেন যে ও তো সেদিন ওখানে যায়নি, তখন ট্রাস্ট ডেফিসিট শুরু হয়ে যায়। ও তো বলেছিল ওখানে যাবে, কিন্তু ধরে নিন ও যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি। তারপর এসে বলল, আমি ভেবেছিলাম যে ওদের বাড়ি যাব, কিন্তু রাস্তায় আমার ইচ্ছে পাল্টায় এবং আমি অন্য জায়গায় চলে যাই। এমন হলে কখনো ট্রাস্ট ডেফিসিটের পরিস্থিতি তৈরি হয় না। একজন শিক্ষার্থীর অবশ্যই এইভাবে ভাবা উচিত নয়। এমন বিষয় তো নয় যে আমি বলেছিলাম মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি পড়াশোনা শেষ করে নেব, আর মা লুকিয়ে লুকিয়ে দেখে যে আমি ঘুমোচ্ছি, তাহলে ট্রাস্ট ডেফিসিট তৈরি হবেই। মা ভাবেন, আরে ও তো বলল যে ও পড়াশোনা করছে, কিন্তু ও তো পড়াশোনা করছে না, বরং ঘুমোচ্ছে। তুমি হয়তো বলেছ, মা 1 সপ্তাহ আমি মোবাইল ফোন ব্যবহার করব না, কিন্তু মা হয়তো লুকিয়ে তোমার মোবাইল ঘাঁটা দেখছেন, তাহলেও ট্রাস্ট ডেফিসিট তৈরি হবে। অর্থাৎ তুমি যা বললে তা কি সত্যি সত্যি কাজে করো? যদি সত্যি তুমি তোমার দেওয়া কথা রাখো, তাহলে আমার মনে হয় না যে প্যারেন্টস বা টিচারদের মনে এমন ট্রাস্ট ডেফিসিটের পরিস্থিতি তৈরি হবে বা তোমার প্রতি কোনো অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে। এইভাবে বাবা মায়েদেরও ভাবা উচিত। কিছু মা বাবার এমন স্বভাব থাকে যে কোনোদিন মা হয়তো খুব ভালো খাবার তৈরি করেছেন, আর সেই দিন কোনো কারণে তার সন্তানের খাবার ইচ্ছে নেই, তার সন্তান বাড়ি এসে খুব কম খেলো, তাহলে মা কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই বাইরে কোথাও খেয়ে এসেছো বা অন্য কারোর বাড়িতে পেট ভরে খেয়ে এসেছো। তখন সেই সন্তানের মনে আঘাত লাগে এবং সে মায়ের মন রাখার জন্য ভালো লাগুক মন্দ লাগুক যতটা পারে খাবার খেয়ে নেয়। এইভাবেই ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়। প্রত্যেক বাড়ির লোকেরাই এমন অনুভূতির সম্মুখীন হয়েছেন। ধরে নিন বাবা মা তোমাকে কোনো টাকা দিয়েছেন, হয়তো তোমাকে বলেছে নাও এই তোমার 1 মাসের 100 টাকা, আর 3 দিন পরেই জিজ্ঞাসা করছেন ওই 100 টাকা কি হলো? আরে বাবা, তুমি তো তাকে 30 দিনের জন্য দিয়েছো, সে তো দ্বিতীয়বার তোমার কাছে চাইতে আসেনি, তাহলে ভরসা করো। আর যদি ভরসা নাই থাকে তাহলে টাকা না দেওয়াই উচিত ছিল। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রেই এমনটাই হয় যে তাঁরা রোজ জিজ্ঞেস করেন, আরে ওই 100 টাকা কি হলো? ওরা জিজ্ঞেস করতেই পারেন, তবে সেই জিজ্ঞেস করার একটা নির্দিষ্ট ধরন থাকবে। যেমন, বাবা সেদিন তুমি টাকা চাইলে, কিন্তু আমার কাছে 100 টাকাই ছিল, তুমি কোনো চিন্তা করো না, তোমার পরে যদি আবার টাকা লাগে তাহলে আবার বলো। তাহলে সেই সন্তানেরও মনে হবে যে আমার মা বাবা আমায় 100 টাকা দিয়েছে, প্রয়োজনে আবার দেবে বলেছে। এই দেখো, তোমাদের মনের মতো কথা হচ্ছে বলে তোমরা হাততালি দিচ্ছ। এরপরে যদি আপনি একই প্রশ্ন এইভাবে করেন যে ওই 100 টাকা কি হলো, তখন দেখবেন সন্তান বলছে, না মা, আমার কাছে টাকা আছে এবং যথেষ্ট আছে। অর্থাৎ আমাদের একে অপরের সঙ্গে কথা বলার ধরন কেমন, এই বিষয়গুলো আমাদের সাধারণ জীবনে যে অনুভব নিয়ে আসে, এটাই ধীরে ধীরে আমাদের প্রাত্যহিক জীবনে এডুকেশন সিস্টেমের সঙ্গে মিশে যায় এবং এর থেকে প্রত্যাশার বিষয়টা আঘাতপ্রাপ্ত হয়। কখনো হয়তো আপনি বলছেন, নম্বর কেন কম পেলে? তার মানে নিশ্চয়ই পড়াশোনা করো না, নিশ্চয়ই খেয়াল রাখো না, ক্লাসে হয়তো বসোই না, বন্ধুদের সঙ্গে গল্প করে বেড়াও। হতে পারে,
ওই টাকা নিয়ে তুমি সিনেমা দেখেছো, মোবাইল ফোনে হয়তো রিলস দেখো, আর এর ফলে নানা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তখন দূরত্ব বাড়ে। প্রথমে বিশ্বাস নষ্ট হয়, তারপর দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব কখনো কখনো ছেলে মেয়েদের ডিপ্রেশনের শিকার হতে বাধ্য করে। আর এই কারণেই মা বাবার জন্য এটা খুব প্রয়োজনীয়। এইভাবে টিচার্সদেরও ছেলে মেয়েদের সঙ্গে একটু খোলাখুলিভাবে মেলামেশা করা উচিত, যাতে ছাত্রছাত্রীরা সহজেই নিজের মনের কথা তাদের বলতে পারে। কোনো প্রশ্ন না বুঝতে পারলে তারা যেন সহজেই সেটা শিক্ষক শিক্ষিকাকে করতে পারে। যদি কোনো বিষয় কেউ বুঝতে না পারে আর শিক্ষক যদি বলেন যে আরে তুমি তো কিছুই বুঝতে পারো না, তাই তুমি অন্য শিক্ষার্থীদের সময় নষ্ট করো না, বসে পড়ো। 4-5 জন মেধাবী শিক্ষার্থী তারাই শিক্ষকের কাছে প্রিয় হয়। তাদের দিকেই শিক্ষকরা মনোযোগ দেয়। বাকি ক্লাসে যে 20 জন বা 30 জন শিক্ষার্থী আছে তাদের নিয়ে বিশেষ মাথা ঘামানো হয় না। ওদের বিষয় ওরা বুঝে নিক, ওদের ভাগ্যে যা আছে হবে। 2-4 জনের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। সব বিষয়ে ওদেরই তারিফ করা হয়। এর ফলেই এমনটা হয়। এটা করে ওই ছাত্রছাত্রীদের যে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া হয় তা আলাদা কথা, কিন্তু এতে বাকি ছাত্রছাত্রীদের ছোট করা হয়। আর এজন্য বলছি যে দয়া করে এটা যেন মাথায় রাখা হয় যে সব স্টুডেন্ট শিক্ষকের কাছে যেন সমান হয়, সকলেই সমান। হ্যাঁ, যে একটু বেশি মেধাবী সে নিজে থেকেই অমৃতের মতো করে শিক্ষাকে গ্রহণ করতে পারবে, কিন্তু যার প্রতি সিম্প্যাথেটিক হওয়া বেশি প্রয়োজন সেটা যেন খেয়াল রাখা হয়। আরেকটা বিষয় আমার মনে হয় যে সবসময় গুণের প্রশংসা করা উচিত। যেমন ধরুন কোনো ছাত্র হয়তো পড়াশোনায় একটু দুর্বল, কিন্তু তার হ্যান্ড রাইটিং খুব সুন্দর, তাহলে তার সিটের কাছে গিয়ে বলুন, আরে বাহ, কি দারুণ লেখো তুমি, তোমার হ্যান্ড রাইটিং কি সুন্দর। কাউকে বলুন যে আরে তুমি কি স্মার্ট। অন্য কাউকে বলুন কি সুন্দর জামা তোমার। এতে ওর মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে। ও আপনার সঙ্গে খোলাখুলিভাবে কথা বলতে শুরু করবে, ও আপনার সঙ্গে কথা বলতে শুরু করবে, ও বুঝবে যে আমার প্রতি শিক্ষকের মনোযোগ রয়েছে। এই সহজ পরিবেশ তৈরি হলে আমার ধারণা শিক্ষার্থীরাও সহজে মেলামেশা করতে পারবে। কিন্তু এটা বিদ্যার্থীদেরও দায়িত্ব। তাদেরও এটা ভাবা উচিত যে আমাদের মধ্যে কি এমন কমতি আছে যেটার জন্য আমার বাড়ির লোকেদের ভরসা আমার উপর থেকে চলে যাচ্ছে। কোনো অবস্থাতেই আমাদের কোনো আচরণে আমাদের বাড়ির লোক এবং আমাদের শিক্ষকদের যেন ভরসা নষ্ট না হয়। কোনো অসুবিধা থাকলে যেন আমরা পরস্পরকে বলতে পারি। দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হয়, পরিবারে একটা বিষয় আপনারা অভ্যাস করতে পারেন। ধরে নিন আপনার ছেলে বা মেয়ের 5 জন বন্ধু-বান্ধব রয়েছে। আপনারা ঠিক করুন মাসে অন্তত একবার ওই 5টা পরিবার যেন অবশ্যই যে কোনো একটা বাড়িতে একত্রিত হয়। দ্বিতীয় মাসে দ্বিতীয় একটি পরিবারের বাড়িতে গেট টুগেদার করুন। সেখানে ছোট ছেলে মেয়ে বয়স্ক মানুষ সকলেই থাকবেন। এমন নয় যে বাড়ির 2 জন সদস্যকে বাড়িতে রেখে চলে আসবেন। 80 বছরের বয়স্ক বাবা মাও যদি সম্পূর্ণরূপে ফিট থাকেন এবং তারা কোথাও যাতায়াত করার মতন অবস্থায় থাকে, তাহলে তাঁদেরও নিয়ে আসুন। আর তারপর এটা ঠিক করুন যে 3 নম্বর পরিবারের সদস্য একটা কোনো পজিটিভ বই পড়ে সেটা শোনাক। পরের বার ঠিক করুন যে 4 নম্বর পরিবারের কোনো সদস্য যদি পজিটিভ মুভি দেখে থাকেন তাহলে তিনি সেটার কথা শোনাবেন। যখনই আপনারা 1 ঘন্টার কোনো গেট টুগেদার করবেন, অনেক উদাহরণ রেফারেন্সের মাধ্যমে পজিটিভ বিষয়ের চর্চা করুন। এই রেফারেন্সের মাধ্যমে ধীরে ধীরে পজিটিভিটি ছড়িয়ে পড়বে। আর এই পজিটিভিটি শুধু আপনাদের বাচ্চাদেরই যে প্রভাবিত করবে তা নয়, এটা ভেতরে ভেতরে একটা বিশ্বাসের আবহ তৈরি করবে যে আপনারা সকলে একত্রিত হয়ে যাবেন, একে অপরের সাহায্যকারী হয়ে উঠবেন। আমার মনে হয় এমন বিষয়ে সবসময় উৎসাহ যোগানো উচিত। ধন্যবাদ। পিএম স্যার, আপনি ঠিকই বলেছেন। পরিবারে বিশ্বাস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এই বার্তা আমাদের বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি করবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী স্যার। ছত্রপতি শিবাজী মহারাজ এবং সমাজসেবী মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মস্থান মহারাষ্ট্রের পুণ্যনগর পুনা থেকে এক অভিভাবক চন্দ্রেশ জৈনজি এই অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন। আর প্রধানমন্ত্রীজি, আপনার কাছ থেকে উনি কিছু জানতে চান। চন্দ্রেশজি, দয়া করে আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন।
মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনাকে আমার সাদর প্রণাম। আমার নাম চন্দ্রেশ জৈন। আমি একজন অভিভাবক। আমার আপনাকে একটা প্রশ্ন করার আছে। আপনার কি মনে হয় না যে আজকালকার বাচ্চারা নিজের মস্তিষ্কের ব্যবহার করা বন্ধ করে দিয়েছে? তারা প্রযুক্তির উপর বেশি মাত্রায় নির্ভরশীল, কারণ সবকিছুই আঙুলের একটা ক্লিকেই তারা পেয়ে যাচ্ছে। কেউ এই যুব সমাজকে কিভাবে সচেতন করতে পারে যে ওদের প্রযুক্তির প্রভু হওয়া উচিত, তার দাস নয়? আপনি দয়া করে এই বিষয়ে দিশা দেখান। ধন্যবাদ। ধন্যবাদ চন্দ্রেশজি। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মভূমি ঝাড়খণ্ডের রামগড় জেলা থেকে একজন অভিভাবক শ্রীমতী পূজা শ্রীবাস্তবজি অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। আর প্রধানমন্ত্রীজি, আপনাকে উনি প্রশ্ন করে নিজের দুশ্চিন্তার সমাধান চাইছেন। পূজা, আপনার প্রশ্নটি করুন। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমি কুমারী পূজা শ্রীবাস্তব। আমি শ্রীগুরু পাবলিক স্কুল, রামগড়, ঝাড়খণ্ডে পাঠরত প্রিয়া শ্রীবাস্তবের মা। আমি জানতে চাই কিভাবে আমি আমার মেয়ের পড়াশুনোর বিভিন্ন সমাজ মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ, টুইটার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহারের মাধ্যমে ম্যানেজ করতে পারি। এই বিষয়ে আমায় একটু গাইড করুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। হিমাচল প্রদেশে শিবালিক পাহাড়ের তলদেশে অবস্থিত হামিরপুর জেলার TRDAV স্কুল কাঙ্গো থেকে এক ছাত্র অভিনব রানা অনলাইন মাধ্যমে যুক্ত হয়েছে। আর প্রধানমন্ত্রীজি, উনি আপনাকে একটা প্রশ্ন করতে চান। অভিনব, আপনি দয়া করে আপনার প্রশ্নটি করুন। মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আমার নাম অভিনব রানা। আমি হিমাচল প্রদেশের কঙ্গো জেলার TRDAV পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। স্যার, আমার প্রশ্ন, আমরা কিভাবে ছাত্রছাত্রীদের মোবাইল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রদান এবং উৎসাহিত করতে পারি, যাতে তারা পরীক্ষার সময় এই যন্ত্রটি শেখার জন্য ব্যবহার করতে পারে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ব্যবহার মনঃসংযোগ বিচ্ছিন্ন না করতে পারে। ধন্যবাদ স্যার। প্রধানমন্ত্রীজি, চন্দ্রেশ জৈন, পূজা এবং অভিনবের মতো অনেকেই নিজের জীবনে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির বাড়তে থাকা প্রভাব নিয়ে চিন্তিত। এরা সকলেই প্রযুক্তির উপর নির্ভরতা এবং এর বেশি ব্যবহারের কারণে ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে বাঁচবে সে বিষয়ে দয়া করে আপনি সঠিক পরামর্শ দিন। দেখুন, আমাদের এখানে শাস্ত্রে বলা রয়েছে এবং সহজ জীবনেও এমনটা বলা হয়, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। প্রত্যেক জিনিসেরই একটা মাপকাঠি থাকা উচিত, যার উপর সবকিছু নির্ধারিত হয়। ধরে নিন, মা দারুণ খাবার তৈরি করেছেন, পুষ্টির দিক থেকে সেটা যথেষ্টই রিচ, টেস্টও আপনার পছন্দের, সময়টা খাওয়ারও, আর আপনি খেয়েই চলেছেন, আর মা আপনাকে পরিবেশন করেই চলেছেন। এটা কি সম্ভব কি এটা আদৌ? কখনো তো আপনি মাকে বলেন যে মা আর দিও না, এটা তোমরা করো নাকি? তোমার প্রিয় খাবার ছিল, সব দিক থেকে নিউট্রিশন ভ্যালু ছিল, ওই সময়টাও এমন ছিল যে ওটা খাওয়ার টাইম। তাও একটা এমন স্টেজ আসে যখন ওই খাবারটা তোমার জন্য অসুবিধা তৈরি করতে পারে, ভমিটিং হতে পারে, হেলথ খারাপ হতে পারে। খাবারটা তোমার যতই প্রিয় হোক না, তোমাকে থামতেই হয় কিনা? তেমন মোবাইল যতই তোমার প্রিয় জিনিস হোক না কেন, মোবাইলে যতই তোমার পছন্দের জিনিস দেখা যাক না কেন, কিন্তু কোনো একটা সময় তো নির্দিষ্ট করতে হবে। আমি দেখেছি যে অনেকেই যখন ইচ্ছে মোবাইল নিয়ে পড়ে থাকে। তোমরা দেখবে খুব রেয়ারই আমার হাতে আমার মোবাইল ফোন থাকে, কারণ আমি জানি আমার সময়ের সঠিক প্রয়োগ কিভাবে করতে হয়। আমি যদিও এটা বিশ্বাস করি যে এই যন্ত্রটা তথ্যের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু এর কতটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এটা আমায় নির্ধারণ করতে হবে। আর শুধুমাত্র এই দুজন প্যারেন্টস এই বিষয়ে চিন্তিত থাকেন না, এটা সকল প্যারেন্টসেরই চিন্তা। যে মা বাবারা নিজেরাও সারাদিন মোবাইলে আটকে থাকেন, তাঁরাও চান যে তাঁর সন্তানের থেকে দূরে থাকুক। আর তোমরা দেখেছো, যেটা সবচেয়ে বড় বিষয়, এটা জীবনকে একটা কোটরে বন্দী করে ফেলে। পরিবারের মধ্যেও যদি আপনি দেখবেন ঘরের চার কোনায় বসে চারজন একে অপরকে মেসেজ ফরওয়ার্ড করে,
উঠে গিয়ে মোবাইলে দেখায় না যে দেখো আমার কাছে এটা এসেছে। কেন? কারণ সিক্রেসি। আজকাল এটা একটা অবিশ্বাস তৈরির বড় কারণ হয়ে উঠেছে। মা যদি মোবাইল ফোনে একবার হাত দেয় তো ঘরের তুলকালাম শুরু হয়। তুমি আমার মোবাইলে হাত দেওয়ার কে, এসব শুরু হয়ে যায়। আমি মনে করি যে প্রত্যেকটা পরিবারে কিছু নিয়ম কানুন থাকা উচিত। যেমন খাওয়ার সময় ডাইনিং টেবিলে কোনো ইলেকট্রনিক গেজেট থাকবে না। থাকবে না মানে একদম থাকবে না। সব লোক খাওয়ার সময় গল্প করবে, কথা বলবে এবং খাবার খাবে। আমরা এই ডিসিপ্লিন ফলো করতেই পারি। আমি প্রথমেই বলেছি এবং আবার বলছি, বাড়ির ভেতর একটা নো গেজেট জোন থাকা উচিত। সেই ঘরে কোনো গেজেটের এন্ট্রি নেই। আমরা বসবো, কথা বলবো, গল্প করব। পরিবারের মধ্যে উষ্ণ আন্তরিকতার একটা পরিবেশ তৈরি হবে। আর আমাদের নিজেদের জন্যও এটা প্রয়োজন। এখন আমাদের টেকনোলজিকে এড়িয়ে থাকা সম্ভব নয়, টেকনোলজিকে বোঝা ভাবা সম্ভব নয়, আর টেকনোলজি থেকে দূরে থাকাও যাবে না, বরং তার সঠিক ব্যবহার শিখতে হবে, সেটা অত্যন্ত প্রয়োজন। যদি আপনি টেকনোলজির ব্যবহার করতে জানেন কিন্তু আপনার বাবা মার এই বিষয়ে অতটা নলেজ না থাকে, তাহলে সবার প্রথমে আপনার কাজ এখন মোবাইলে কি কি পাওয়া যায় সেটা নিয়ে ওদের সঙ্গে আলোচনা করা, তাদের এডুকেট করা এবং তাদের বিশ্বাস অর্জন করা যে হ্যাঁ, ম্যাথসের এই বিষয়টা আমি এখানে পাই, কেমিস্ট্রির এই বিষয় পাই, হিস্ট্রির ওই বিষয়টা পাই, আর আমি সেগুলোই দেখি আর তোমরাও দেখো। তাহলে তাদেরও কিছুটা আগ্রহ তৈরি হবে। না হলে প্রত্যেকবার তাদের মনে হবে মোবাইল মানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে বা রিল দেখছে। যদি তারা জানতে পারেন মোবাইলের মধ্যে এসবও আছে, তাহলে অসুবিধা হয় না। কিন্তু তার মানে এটা নয় যে তাদের বোকা বানানোর জন্য আমরা ভালো কোনো কিছু দেখিয়ে দেব, তারপর অন্য কিছু করব, সেটা হতে পারে না। মানে গোটা পরিবারের ধারণা থাকতে হবে যে কি চলছে। আমাদের মোবাইল ফোন লক করার যে নম্বর থাকে, পরিবারের সবাই সেটা জানলে কি অসুবিধা? পরিবারের প্রত্যেক সদস্যের সবার ফোন সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। এতটা ট্রান্সপারেন্সি থাকলে অনেক খারাপ পরিস্থিতি থেকে বেঁচে যাবে। প্রত্যেকের মোবাইল আলাদা হবে, কিন্তু কোড জানা থাকবে, তাতে ভালো হবে। দ্বিতীয়ত, তুমিও নিজের স্ক্রিন টাইম মনিটর করার যে অ্যাপস আছে সেটা ডাউনলোড করে রাখবে। সেখান থেকে জানতে পারবে যে আজ তোমার স্ক্রিন টাইম কতটা ছিল, তুমি কতটা সময় অপচয় করেছো। স্ক্রিনেই মেসেজ আসবে, সেটা তোমাকে অ্যালার্ট করবে। এমন যত অ্যালার্ট টুলস আছে সেগুলোকে বেশি করে আমাদের গেজেটের সঙ্গে যুক্ত করতে হবে, যাতে আমরা জানতে পারি যে ভাই এবার বেশি হয়ে যাচ্ছে, আমার থামা উচিত। অন্ততপক্ষে এটা আমাদের অ্যালার্ট করবে। অ্যাট দ্য সেম টাইম ভাবতে হবে এটার পজিটিভ ব্যবহার কি করে করা যায়। ধরো আমি কিছু লিখছি আর এটা সঠিক প্রতিশব্দ আমি খুঁজে পাচ্ছি না, ডিকশনারির প্রয়োজন পড়ছে। ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করে আমি তার সুবিধা নিতে পারি। ধরো আমি অঙ্ক করছি, অ্যারিথমেটিক্সের কোনো সূত্র মনে পড়ছে না, ডিজিটাল সাপোর্ট সিস্টেমের হেল্প নিলাম, সেখান থেকে জেনে নিলাম, তাতে লাভ হবে। কিন্তু আমি যদি নাই জানি যে আমার মোবাইলের উপযোগিতা কতটা, তাহলে আমি তার সঠিক ব্যবহার কি করে করব? এই জন্য আমার মনে হয় কখনো কখনো ক্লাসরুমেও মোবাইলের পজিটিভ দিক কি কি, পজিটিভ ভাবে ব্যবহারের উপায় কি কি, 10-12 মিনিট সময় নিয়ে ক্লাসরুমে সেগুলো আলোচনা করা উচিত, যেখানে স্টুডেন্টরা তাদের অভিজ্ঞতার কথা বলবে, জানাবে যে আমি ওই ওয়েবসাইটটা দেখেছি, এটা আমাদের স্টুডেন্টদের জন্য ভালো, ওই ওয়েবসাইটটা দেখেছি যেটা ফলিত বিষয়গুলোর জন্য ভালো, এবং ভালো ভালো লেসন্স পাওয়া যায়। ধরো ট্যুরে যাওয়া হচ্ছে, ট্যুর প্রোগ্রাম অনুযায়ী বাচ্চারা জয়সালমীরে যাচ্ছে, তাহলে তাদের সবাইকে বলতে হবে চলো জয়সালমীর নিয়ে একটা পুরো প্রজেক্ট রিপোর্ট বানাও। একটা পজিটিভ প্রয়োগের অভ্যেস তৈরি করা উচিত, যাতে কারুর মনে হয় তোমার সাহায্যের আড়ালে একটা সমৃদ্ধ সম্ভার আছে, যেখান থেকে সে অনেক কিছু শিখে নিতে পারবে। যত বেশি ইতিবাচক ভাবে এর প্রয়োগ করবে, তত বেশি তোমার লাভ হবে। আর আমি বলবো যে আমাদের এসব থেকে দূরে পালিয়ে গেলে চলবে না, শুধু বিবেচনা বুদ্ধি দিয়ে এবং পরিবারে ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে এসবের লাভ নিতে হবে। যতটা সম্ভব বেশি ট্রান্সপারেন্সি রাখতে হবে। লুকিয়ে লুকিয়ে দেখলে বুঝতে হবে কোনো গন্ডগোল আছে। যত বেশি ট্রান্সপারেন্সি থাকবে তত বেশি লাভ হবে। ধন্যবাদ।
পিএম স্যার, সফলতার জন্য জীবনে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্র আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। মহাকবি সুব্রমণিয়ম ভারতীর জন্মভূমি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের মডার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র এম ওয়াগেস অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং প্রধানমন্ত্রীজি আপনার কাছে তার প্রশ্ন করতে চাইছে। এম ওয়াগেস, আপনার আজকে কি প্রশ্ন? অনারেবল প্রাইম মিনিস্টার স্যার, নমস্কার। আমার নাম এম ওয়াগেস। আমি নাঙ্গানাল্লুর চেন্নাইয়ের মডার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। আমার প্রশ্ন, একজন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কিভাবে এত স্ট্রেস এবং মানসিক চাপ সামলান? আপনার স্ট্রেস কন্ট্রোলের কি ফ্যাক্টরটা কি? তুমিও কি হতে চাইছো? তুমিও কি প্রস্তুতি নিচ্ছ? ধন্যবাদ এম ওয়াগেস। আজকের এই আলোচনার শেষ প্রশ্ন, দেবভূমি উত্তরাখণ্ড যা নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, সেখানকার উধম সিং নগর থেকে ডাইনাস্টি মডেল গুরুকুল একাডেমির স্নেহা ত্যাগী অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং প্রধানমন্ত্রীজির কাছে নিজের প্রশ্ন করতে চাইছে। স্নেহা, তুমি তোমার প্রশ্নটি কি বলো? আপনি দিব্য, অতুলনীয়, অদম্য সাহসের পরিচয় আপনি। যুগ যুগ ধরে নির্মিত এই অভূতপূর্ব ভারতবর্ষের ভবিষ্যৎ আপনি। দেবভূমি উত্তরাখণ্ড থেকে পূজনীয় মোদিজিকে আমার চরণ স্পর্শ করে প্রণাম। আমার নাম স্নেহা ত্যাগী। আমি তহসিল খাতিমা উধম সিং নগরের ডাইনাস্টি মডেল গুরুকুল একাডেমির ৭ম শ্রেণীর ছাত্রী। পূজনীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আমরা কি করে আপনার মতন ইতিবাচক মানুষ হয়ে উঠব? ধন্যবাদ। ধন্যবাদ স্নেহা। প্রধানমন্ত্রীজি, আপনি আপনার ব্যস্ত জীবনে প্রেশারকে কিভাবে হ্যান্ডেল করেন এবং এত প্রেশার থাকা সত্ত্বেও এত পজিটিভ কি করে থাকেন? আপনি এত কিছু কি করে করেন? আপনি অনুগ্রহ করে আপনার এই ইতিবাচক শক্তির রহস্য যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। এর অনেকগুলো উত্তর হতে পারে। প্রথমত, আমার ভালো লাগছে যে আপনারা জানেন প্রধানমন্ত্রীকে কতটা প্রেশার সহ্য করতে হয়। তা না হলে তো কারুর মনে হতেই পারে উড়োজাহাজ আছে, হেলিকপ্টার আছে, ওর আর কি আসে যায়, শুধু এখানে ওখানে যেতে হয়। কিন্তু আপনারা জানেন যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা কেমন কাটে। আসলে প্রত্যেকের জীবনে অনুকূল পরিস্থিতির বাইরে এমন অনেক কিছু আসে যেগুলো তাকে ম্যানেজ করতে হয়। যেগুলো সম্পর্কে সে ভাবেনি সেগুলো তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে চলে আসে, আর তারপর সেগুলোও তাকে সামলাতে হয়। মানুষের এক ধরনের নেচার থাকে যে অনেক ঝড় ঝাপটা এসেছে, চলো কোনোভাবে কাটিয়ে উঠব। কোনো সংকট এসেছে, মাথা ঝুঁকিয়ে পাশ কাটিয়ে যাব। এরকম মানুষজন জীবনে সম্ভবত কিছুই অ্যাচিভ করতে পারে না। আমার প্রকৃতি অন্য, আর আমার সেটা উপকারী বলে মনে হয়। আর এটা হলো সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করা। প্রতিকূলতা কেটে যাবে, পরিস্থিতি বদলে যাবে, তার প্রতীক্ষায় আমি ঘুমিয়ে থাকি না। আর সেই কারণেই আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। প্রত্যেক পরিস্থিতিকে সামাল দেবার মতো নতুন উপায়, নতুন প্রয়োগ, নতুন স্ট্র্যাটেজি ইভলভ করার একটা নিজস্বতা আমার রয়েছে এবং সেটা আমায় উন্নতি সাধনে সাহায্য করে। আমি প্রত্যেকটা মুহূর্তে মনে করি, যাই হয়ে যাক না কেন, ১৪০ কোটি দেশবাসী আমার সঙ্গে রয়েছে। যদি ১০০ মিলিয়ন চ্যালেঞ্জ থাকে, তাহলে বিলিয়নস অফ বিলিয়ন সমাধানও রয়েছে। আমার নিজেকে কখনো একলা মনে হয় না। আমার কখনো মনে হয় না যে এই কাজটা আমাকে করতে হবে, কারণ বরাবরই আমি জানি আমার দেশ সক্ষম, আমার দেশের লোক সুযোগ্য, আমার দেশের লোক বুদ্ধিমান। আমরা সব প্রতিকূলতাকে পার করে নেব। এই সারবত্তা আমার চিন্তা শক্তির ইন্ধন, আর এই কারণেই কখনো আমার মনে হয় না যে আমি কি করব। ১৪০ কোটি মানুষ আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আগে আমাকেই থাকতে হবে, আর কিছু ভুল হলে আমাকেই সমালোচিত হতে হবে। আমার দেশ সুযোগ্য, তাই আমার শক্তি দেশের ক্ষমতাকে বৃদ্ধির জন্য কাজে লাগাই। আর আমি যত বেশি আমার দেশবাসীর ক্ষমতা বৃদ্ধি করব, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা আমাদের বাড়তে থাকবে। ভারতবর্ষের প্রত্যেকটা সরকারকে দারিদ্র্যের সংকটের সঙ্গে যুঝতে হচ্ছে। আর দেশে সংকট তো আছেই, কিন্তু আমি ভয় পেয়ে বসে যাইনি।
আমি তার থেকে বেরোনোর রাস্তা খুঁজেছি এবং আমি ভাবলাম সরকার কে যে দারিদ্র্য হটাবে? দারিদ্র্য তো তখন বিদায় নেবে যখন আমাদের প্রত্যেক দরিদ্র মানুষ ঠিক করবেন যে তাঁদের এবার দারিদ্র্যকে পরাস্ত করতে হবে। এখন সে যদি খালি স্বপ্ন দেখে যায় তাহলে কি কাজ হবে? না। তাই আমার দায়িত্ব বর্তায় তাঁদের স্বপ্ন পূরণ করার সামর্থ্য প্রদান করা। তাদের পাকা বাড়ি দিই, তাদের টয়লেট দিই, তাদের শিক্ষা ব্যবস্থা দিই, তাদের আয়ুষ্মান ভারত যোজনার উপকার দিই, তাদের বাড়ি পর্যন্ত জলের নলের ব্যবস্থা করে দিই। যদি আমি যেসব সমস্যার সঙ্গে তাদের দৈনন্দিন জীবনে লড়তে হয় তার থেকে তাদের মুক্তি দিতে পারি, তাদের এম্পাওয়ার করে যেতে পারি, তবে সেও মানবে এবার দারিদ্র্য শেষ, এবার আমি একে মারব। এখন আপনারা দেখুন, আমার 10 বছরের কার্যকালে দেশে 25 কোটি মানুষের দারিদ্র্য থেকে উত্তরণ ঘটেছে। এবার চাইলে বাকিরা যেভাবে সময় কাটিয়ে দিয়েছে আমিও কাটিয়ে দিতাম। তাই আমার সব সময় এই চেষ্টা থাকে যে আমরা দেশের শক্তির উপর, দেশের সম্পদের উপর ভরসা রাখি, এবং যখন আমরা এই সমস্ত জিনিস দেখি তখন আর নিজেদের একা মনে করি না। আমি কি করব, আমি কিভাবে করব, আমি তো কেবল একজন চা বিক্রেতা, কি করব, এভাবে আমি ভাবতে পারি না। আমার সম্পূর্ণ আস্থা থাকা দরকার। এই জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আপনি যার জন্য কাজ করছেন তার উপর আপনার অগাধ ভরসা থাকা দরকার। দ্বিতীয়ত, আপনার পর্যবেক্ষণ করার ক্ষমতা থাকা দরকার। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আজ দরকার, কোনটা এখন নয় পরে দেখব, প্রায়োরিটি ঠিক করার শক্তি দরকার। এই বোধটা অভিজ্ঞতা থেকে আসে, প্রতিটি জিনিস অ্যানালাইজ করলে আসে। আমি দ্বিতীয় প্রচেষ্টা এটা করি। তৃতীয়, যদি ভুলভ্রান্তি হয়েও যায় তখন আমি এটা মেনে চলি যে এটা আমার জন্য একটা লেসন। আমি এগুলোকে নিরাশার কারণ হিসাবে দেখি না। এবার আপনারা দেখুন, কোভিড সংকট কত ভয়ানক আকার নিয়েছিল। মামুলি বিপদ ছিল কি? সারা পৃথিবী এই সংকটে আবদ্ধ হয়ে গিয়েছিল। আমার জন্য এ এক বড় সংকট ছিল। তো আমি কি করতাম? বলে দিতাম এটা একটি অতিমারী, বিশ্বব্যাপী মহামারী। সারা বিশ্বের এই একই হাল, সবাই নিজের নিজেরটা বুঝে নাও। আমি এরকম করিনি। রোজ টিভির পর্দায় এসেছি, রোজ দেশবাসীর সঙ্গে কথা বলেছি, কখনো তালি বাজাতে বলেছি, কখনো থালা বাজাতে বলেছি, কখনো প্রদীপ জ্বালাতে বলেছি। ওই অ্যাক্টগুলি করোনাকে খতম করে না, কিন্তু ওই অ্যাক্টগুলি করোনার সঙ্গে লড়বার সম্মিলিত শক্তির জন্ম দেয়। সম্মিলিত শক্তিকে উপড়ে ফেলা। এবার দেখুন, আগেও আমাদের লোকজন খেলাধুলোর ময়দানে যেত, কখনো কেউ জিতে আসতো, কখনো কেউ জিতে আসতো না। যে যেত তাকেও কেউ জিজ্ঞাসা করতো না, যে আসতো তাকেও কেউ কিছু বলতো না। আমি বললাম, দেখো, 3টে মেডেল জিতে এলেও আমি ঢাকঢোল পিটিয়ে সেটা বলবো। ধীরে ধীরে এই বাচ্চাদের ভিতর থেকেই 107টি মেডেল জেতার ক্ষমতা বেরিয়ে এলো। ক্ষমতা তো আগেই ছিল, সঠিক দিশা, সঠিক রণনীতি, সঠিক নেতৃত্ব ফল আনে। যার কাছে ক্ষমতা আছে তার সেই ক্ষমতার সঠিক প্রয়োগ করা দরকার। আর আমার গভর্নমেন্টের প্রথম থেকেই সংকল্প ছিল যে ভালো সরকার চালাতে হলে এবং সমস্যাগুলির সমাধান করতে হলেও আপনার কাছে নিচের থেকে উপর পর্যন্ত সঠিক তথ্য আসা চাই, অর্থাৎ পারফেক্ট ইনফরমেশন আসা চাই, এবং উপর থেকে নিচের দিকে পারফেক্ট গাইডেন্স যাওয়া চাই। যদি এই টু ওয়ে চ্যানেল পারফেক্ট থাকে, এর কমিউনিকেশন, এর ব্যবস্থাপনা, এর প্রোটোকলগুলি যদি আপনি ঠিক করে করেন, তাহলে আপনি বিষয়গুলি সামলাতে পারবেন। করোনা এর একটি বিশাল বড় উদাহরণ, এবং এই জন্য আমি বিশ্বাস করি নিরাশ হওয়ার কোনো কারণই নেই জীবনে। এবং একবার যদি আমরা মনের ভিতর ঠিক করে ফেলি যে নিরাশ হবই না, তখন পজিটিভিটি ছাড়া কিছু আসেই না, এবং আমার এখানে নিরাশার সমস্ত দরজা বন্ধ। কোনো কোণা, কোনো ছোট জানলাও আমি খুলে রাখিনি যেখান দিয়ে হতাশা, নিরাশা ঢুকে আসতে পারে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি কখনো বসে বসে হাহুতাশ করি না। জানি না কি হবে, জানি না সে আমার বিরুদ্ধে আসবে কিনা, সে আমার সঙ্গে লড়াই করবে কিনা। আরে এসব হয়, এটার জন্যই তো আমরা বেঁচে আছি।
আর এই জন্য আমি মনে করি জীবনে আত্মবিশ্বাস প্রয়োজন এবং নিজের লক্ষ্যের বিষয়ে স্থির থাকা প্রয়োজন। এবং দ্বিতীয় কথা, যখন কোনো স্বার্থসিদ্ধির অভিসন্ধি না থাকে, যখন মনস্থির করা হয়ে গিয়ে থাকে যে নিজের জন্য কাজ করতে হবে, তখন সিদ্ধান্ত নিতে কখনো দ্বিধা হয় না। এটি একটি বিশাল বড় সম্পদ। আমার কি, আমার এতে কি আসে যায়? এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, শুধু দেশের জন্য কাজ করতে হবে। এবং আপনাদের জন্য কাজ করি, কারণ আপনাদের মাতা পিতাদের যেসব সমস্যা দিয়ে যেতে হয়েছে, আমি চাই না সেসব সমস্যার ভিতর দিয়ে আপনাদের যেতে হয়। আমাদের এমন একটি দেশ বানিয়ে দিতে হবে যাতে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের সন্তানদেরও মনে হয় যে এরকম দেশে আমরা সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হতে পারি, আমাদের ক্ষমতা দেখাতে পারি। এবং এটা আমাদের মিলিত সংকল্প হওয়া উচিত, আমাদের সম্মিলিত রেজলভ হওয়া উচিত, এবং এর ফল পাওয়া যায়। এবং এই জন্য বন্ধুরা, জীবনে পজিটিভ থিংকিং বিশাল শক্তি দেয়। খারাপ থেকে আরো খারাপ জিনিসেও পজিটিভ দেখতে পাওয়া যায়, এবং আমাদের সেটা দেখা উচিত। ধন্যবাদ। পিএম স্যার, আপনি ভীষণ সহজভাবে এবং সরসতার সঙ্গে আমাদের সমস্ত প্রশ্নগুলির সমাধান খুঁজে দিয়েছেন। আমরা, আমাদের অভিভাবকেরা এবং শিক্ষকরা সদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমরা সবসময় এক্সাম ওয়ারিয়ার হব, এক্সাম ওরিয়ার নয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়। कुछ परिंदे उड़ रहे हैं आंधियों के सामने, कुछ परिंदे उड़ रहे हैं आंधियों के सामने, उनमें ताकत है सही और हौसला होगा जरूर। इस तरह नित बढ़ते रहे तो देखना तुम एक दिन, तय समंदर तक कम फासला होगा जरूर, तय समंदर तक कम फासला होगा जरूर। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই বাচ্চারাও যেভাবে অ্যাঙ্কারিং করছে, সেরকম আপনারাও আপনাদের স্কুল কলেজে করতে পারেন। তাই এদের থেকে অবশ্যই আপনারা শিখবেন। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমি আশা করব যে আপনারা এরকম উৎসাহ ও স্ফূর্তির সঙ্গে আপনাদের পরিবারকেও বিশ্বাস যোগাবেন এবং নিজেরাও আত্মবিশ্বাসে বলীয়ান হবেন এবং ভালো ফল করবেন। জীবনে যা চেয়েছেন তার জন্য বাঁচার অভ্যাস তৈরি হবে, এবং আপনারা যা চান সেটা আপনারা পাবেন। আমার তরফ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ।